আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জেনেক্সের এফআরবি 26 ব্যাচের কোর্সে। আমরা ইতিমধ্যে ফিজিক্স সেকেন্ড পেপারের জ্যামিতিক আলোকবিজ্ঞান চ্যাপ্টারের উপর একটা ক্লাস নিয়েছি, কিছু টপিক আলোচনা করেছি। আজকে সেই ধারাবাহিকতায় দ্বিতীয় ফ্রি ক্লাস এফআরবি 26-এর জেনেক্সের পক্ষ থেকে আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের জ্যামিতিক আলোকবিজ্ঞানের উপর দ্বিতীয় ফ্রি ক্লাস, এবং আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হবে। আমরা মোটামুটি ডিটেলসেই প্রথম ক্লাসে পড়িয়েছি। আজকে আমরা একেবারে শুরু থেকে জিরো থেকে ডিটেলসে তোমাদেরকে দ্বিতীয় পার্টগুলো দেখাবো। তো ইতিমধ্যে যারা লাইভে জয়েন করেছো তোমরা খুব দ্রুত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, যাতে করে তোমার মেনশন পেয়ে তোমার ফ্রেন্ডরা ক্লাসে চলে আসতে পারে। সেই সাথে বিভিন্ন গ্রুপে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম সহ আদার্স যে গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দাও, যাতে করে ক্লাস শুরু হয়েছে এই ব্যাপারটা জেনে তারা ক্লাসে জয়েন করতে পারে। সবাই জয়েন করলে আমরা শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ফিজিক্স সেকেন্ড পেপারের জ্যামিতিক আলোকবিজ্ঞানের আমরা দ্বিতীয় ক্লাস নিয়ে আলোচনা করব। তোমাদের কিন্তু জ্যামিতিক আলোকবিজ্ঞান এই চ্যাপ্টারটা গত ক্লাসেও বলেছি খুবই সহজ একটা চ্যাপ্টার, খুব অল্প এফোর্ট দিয়ে অল্প কিছু শিখে অল্প পরিশ্রম করে একটা সিকিউ কমন পাবে। সেই জন্য এই ক্লাসটা খুব ভালো মতো করো। যারা গত ক্লাসটা করো না, ক্লাসটাও আমাদের জেনেক্স পেজের মধ্যে আছে, করে নিতে পারো। আর গত দিনের সাথে আজকের খুব একটা রিলেশন নাই, তার মানে যারা গত ক্লাসটা করো নাই তারা কিন্তু আজকের ক্লাসটা করলে বুঝতে পারবে। এটার জন্য গত ক্লাসটা করা ম্যান্ডাটরি না। তাহলে ঠিক আছে, তোমরা অনেকেই জয়েন করেছো, এখনও পর্যন্ত যারা জয়েন করো নাই তোমরা আমাকে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, একটু জানাও সব কিছু ওকে আছে কিনা, একটু জানাও ওকে কিনা। ওকে, সো সবাই জয়েন করলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমরা আবার বলছি জ্যামিতিক আলোকবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস আজকে, এবং আজকে ক্লাসটা বেশি ইম্পর্টেন্ট, গতদিনের চেয়েও ইম্পর্টেন্ট। কেননা আজকে এমন সব টপিক পড়াবো যে টপিকগুলো থেকে সিকিউ কনফার্ম আসে। আমরা গতদিন টপিক ম্যাপ দেখিয়েছিলাম তোমাদেরকে, এই চ্যাপ্টারটাতে কী কী টপিক আছে। আমরা আজকে শেষের যে দুটো টপিক বাকি ছিল সেই দুটো টপিক নিয়ে আলোচনা করব। ওকে, তো তোমরা ইতিমধ্যে যারা লাইভে জয়েন করেছো তোমরা দুটো ব্যাপার আমাকে জানাবে। একটা হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা, লাউডলি শুনতে পাচ্ছ কিনা, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার, তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়েছো কিনা, শেয়ার করেছো কিনা, এই দুটো ব্যাপার আমাকে একটু জানাও। সেই সাথে আমরা গতদিনও বলেছিলাম লাইভ ক্লাস যদি ইফেক্টিভ করতে হয় তাহলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নোট খাতা নিয়ে বসে যেতে হবে। যা কিছু বলবো লিখতে হবে, লিখে ফেলতে হবে, নোট করতে হবে। আদারওয়াইজ এই ক্লাস করে ওয়েস্ট অফ টাইম হবে, ইফেক্টিভ হবে না। তাহলে তোমরা নোট খাতা, ক্যালকুলেটর, কলম এগুলো নিয়েছো কিনা সেটাও এনশিওর করো। ওকে, তোমরা অলরেডি জানাচ্ছ অনেকেই, ঠিক আছে। আমি একটু করে দেখি তোমাদের কার কী অবস্থা, তারপর আমরা সবাই যদি চলে আসে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করে দিব। ওকে, ঠিক আছে, আমিও দেখতে পাচ্ছি সব কিছু আলহামদুলিল্লাহ খুব সুন্দর, চমৎকার। ওকে, আজকে জ্যামিতিক আলোকবিজ্ঞানের দ্বিতীয় ক্লাস, খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস। ইতিমধ্যেই অনেকে জয়েন করেছো, কিন্তু আর অনেকেই আছে। তোমরা একটু কাইন্ডলি এই যে ক্লাস যে স্টার্ট হয়েছে এই ব্যাপারটা একটু ফ্রেন্ডদেরকে মেনশনের মাধ্যমে জানিয়ে দাও, একটু শেয়ার করে জানিয়ে দাও। ওকে, আচ্ছা ঠিক আছে, গ্রুপগুলোতেও একটু দিয়ে দাও। ওকে, তাহলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাসটি স্টার্ট করব। সবাই একটু জয়েন করে নেয়, কেননা ক্লাস শুরু করে দিলে দেখা যাবে অনেকে আবার মিস করে চলে গেছে। একটা ক্লাসের প্রথম দিকের পার্ট বেশি ইম্পর্ট্যান্ট, তো সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি। তোমরা কেমন আছো সেটাও জানিয়ে ফেলো, ঠিক আছে? আর গত দিনের ক্লাসটা কেমন লেগেছে, সব কিছু বুঝতে পেরেছো কিনা, কোনো প্রবলেম আছে কিনা সেটাও জানিয়ে ফেলো। আর গত দিনের ক্লাসে ওই যে স্লিপ অফ টান তোমাদেরকে সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 0 বলেছি, আসলে সমতল দর্পণের বক্রতার ব্যাসার্ধ ইনফিনিটি, আর 1/ইনফিনিটির মান হচ্ছে 0। আমি আসলে 1/r এর মানটাই বলে ফেলেছি, সেটা একটু ঠিক করে নিও। গত ক্লাসটা কেমন লেগেছে, বুঝতে পেরেছো কিনা, কোনো প্রবলেম বা প্রশ্ন আছে কিনা সেটা একটু জানাও। ওকে, আশা করি সবাই জয়েন করছে, খুবই ভালো। তাহলে আমরাও আস্তে আস্তে শুরু করতে পারি। তাহলে আমরা আস্তে আস্তে শুরুর দিকে যাচ্ছি। ওকে, হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, মেহেদি স্যার। ওকে, আর অনেকেই কমেন্ট করছো, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, শুধু সালাম দিলে হবে না, সেই সাথে ফ্রেন্ডদেরকেও সালাম দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, ফ্রেন্ডদেরকেও নিয়ে এসে ক্লাস করতে হবে। আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই, চলো। সো যেটা বলছিলাম, ফিজিক্স সেকেন্ড পেপারের সবচেয়ে সহজ, সবচেয়ে ছোটো বলা ঠিক হবে না, বাট সবচেয়ে কম পরিশ্রমে বেশি নাম্বার পাওয়া যায় যে চ্যাপ্টার, সেটা হচ্ছে জ্যামিতিক আলোকবিজ্ঞান। এই চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করেছি। তো চলো আমরা একটু দেখে আসি, যেটা আজকে আমাদের জ্যামিতিক আলোকবিজ্ঞানের পর্ব 2, দ্বিতীয় পর্ব। কাজে আমরা প্রথম পর্ব কী নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে কী নিয়ে আলোচনা করব সেই কথা শুরুতেই বলে ফেলি। জ্যামিতিক আলোকবিজ্ঞান এই চ্যাপ্টারের গত ক্লাসে আলোচনা করেছি ফার্মাটের নীতি,
আলোর প্রতিসরণ, লেন্সে বিম্ব গঠন। আর আজকের ক্লাসে আমরা আলোচনা করব অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র, প্রিজম এবং আলোর বিচ্ছুরণ। আমি একটু করে ওই দিনও বলেছিলাম, আজকে আবার বলছি, প্রিজম হচ্ছে 5 স্টার, অর্থাৎ আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যেটা 5 স্টার। প্রিজম থেকে প্রশ্ন আসবেই বলা যায়। আর অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র থেকেও রিসেন্টলি প্রশ্ন আসা শুরু করেছে 2 স্টার বা 3 স্টার। ঠিক আছে, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র। সো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে সিকিউ দেখাবো, এমসিকিউ দেখাবো। তো ঠিক আছে, আমরা তাহলে প্রথমে প্রিজম টপিক দিয়ে স্টার্ট করছি, কারণ এটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট সেই জন্য আমরা প্রিজম টপিকটা দিয়ে স্টার্ট করছি। ওকে, তাহলে চলো আমরা দেখাই। এই যে তোমরা যেটা দেখতে পাচ্ছ প্রিজম। আচ্ছা, প্রিজম বেসিক্যালি ব্যবহার করা হয় একটা যৌগিক লাইটকে মৌলিক লাইটে বিশ্লেষণ করার জন্য। অর্থাৎ ধরো তুমি একটা লাইট ফেলেছো, যেই লাইটের মধ্যে অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালারের লাইটকে যখন প্রিজমের মধ্য দিয়ে নিয়ে যাব তখন সে বিভিন্ন কালারে ভাগ হয়ে যাবে। তার যে মৌলিক কালারগুলো আছে সে মৌলিক কালারগুলোতে সে ভাগ হয়ে যাবে। তাহলে প্রিজমের প্রথম কাজটা কি? প্রিজমের প্রথম যে কাজ সেটা হচ্ছে অনেকগুলো কালারের মিশ্রণ থেকে কালারগুলোকে আলাদা করা। অনেকগুলো কালারের মিশ্রণ থেকে কালারগুলোকে আলাদা করা। আমি আরেকবার বলছি, প্রিজমের কাজ কি? অনেকগুলো কালারের লাইটকে আলাদা করে ফেলা, অনেকগুলো কালারের লাইটকে আলাদা করে ফেলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সাদা লাইট পড়লো। সাদা হচ্ছে সকল কালারের মিশ্রণ। আমরা যে সাদা লাইট দেখতে পাই, সাদা লাইট হচ্ছে বেসিক্যালি সবগুলো কালারের মিশ্রণ। সো এটাকে আমরা বলি যৌগিক কালার। যৌগিক শব্দের অর্থ অনেকগুলো কালার একসাথে, এটাকে আমরা বলি যৌগিক কালার, অনেকগুলো কালার একসাথে। এই যৌগিক আলোকে যখন প্রিজমের মধ্য দিয়ে দিব তখন সে অনেকগুলো কালারে বিভক্ত হবে। আমরা অনেকটা এইভাবে বলি যে সহ কলা, বেগুনি, নীল আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, সহ কলা। এই 7টা মৌলিক কালারে বিশ্লেষিত হয়ে যাবে, 7টা মৌলিক কালার আলাদা হয়ে যাবে যদি তুমি প্রিজমের মধ্য দিয়ে তাকে পাঠাও। এটা হচ্ছে প্রিজমের কাজ। এবার আসো আমরা একটু দেখতে চাই প্রিজম যে ব্যাপারটা বলছি, এই প্রিজম ব্যাপারটা কি। আচ্ছা, ওকে, জিওমেট্রি দিয়ে যদি একটু প্রিজম ব্যাপারটা বলি, এখানে যেই চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা প্রিজম। একটা প্রিজমের কয়টা তল আছে একটু দেখো তো। প্রথমত একটা প্রিজমের এই যে ফ্রন্ট সাইডে সামনের দিকে একটা ত্রিভুজ আকৃতির তল আছে। তাহলে প্রিজমের সামনের দিকে আছে একটা ত্রিভুজ আকৃতির তল, একইভাবে ঠিক পেছনের সাইডে একটা ত্রিভুজ আকৃতির তল আছে, যেটা পেছনের সাইডে হওয়ায় দেখা যাচ্ছে কম। তাহলে একটা প্রিজমের দুই পাশে দুটা ত্রিভুজ আকৃতির তল আছে, এই যে যেমনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দুইটা ত্রিভুজ আকৃতির তল আছে। এরপর প্রিজমের মধ্যে 3টা আয়তাকার তল আছে, একটা হচ্ছে সামনের দিকে, একটা পেছনের দিকে, আরেকটা হচ্ছে তলা। অর্থাৎ প্রিজম যে তলায় বসে আছে, যে ফ্লোরে বসে আছে, ওই তলা হচ্ছে একটা প্রিজমের তোমাদের সাইডে একটা, বোর্ডের পেছনের সাইডে একটা। তাহলে এই 3টা হচ্ছে আবার কি? এই 3টা হচ্ছে আবার আয়তক্ষেত্র, আয়তকার। তাহলে প্রিজমের টোটাল 5টা তল আছে। একটা প্রিজমের টোটাল কয়টা তল আছে বলো তো? একটা প্রিজমের টোটাল 5টা তল আছে, যেমনটা আমরা আমাদের এই চিত্রটাতে দেখতে পাচ্ছি। একটা ত্রিভুজ আকৃতির তল সামনে, একটা পেছনে। তাহলে 2টা তল পাচ্ছি ত্রিভুজ আকৃতির, আর 3টা তল পাচ্ছি আমরা কি বলতো? 3টা তল পাচ্ছি আমরা আয়তকার। তাহলে আমরা একটু প্রিজমের সংজ্ঞাটা তোমাদেরকে লিখে দিতে চাই। পরীক্ষায় যদি জিজ্ঞেস করে প্রিজম কি, আমরা কি লিখবো? চলো একটু দেখি প্রিজম কি বলে আমরা কি লিখবো। আমরা আমাদের এই চিত্র বা এই ছবির কথা মনে করব। আমি আরেকটা তোমাকে উদাহরণ দিচ্ছি যেটা তুমি খুব সহজে মনে রাখতে পারবে। সেটা হচ্ছে যদি কখনো তুমি দেখো গ্রামে যে টিনের ঘরগুলো আছে, গ্রামে টিনের ঘরগুলোতে টিন কিভাবে থাকে। গ্রামে টিনের ঘরগুলোতে টিন হচ্ছে এইভাবে করে থাকে, অর্থাৎ এই যে ভি শেপ, উল্টো ভি শেপের টিনগুলো থাকে। ওকে, গ্রামের ঘরগুলোতে দেখবে টিন থাকে এইভাবে। তো আমার কাছে মনে হয় এই টিনটা প্রিজমের খুব ভালো একটা উদাহরণ, মানে প্রিজম বোঝানোর জন্য। কারণ টিনের দুই পাশে ত্রিভুজ আকৃতির তল থাকে। কি আকৃতির? ত্রিভুজ আকৃতির। কয়টা? দুই পাশে 2টা। চলো আমার সাথে সাথে বলো, দেখবে আপনি হয়ে যাবে। তাহলে একটা প্রিজমের দুই পাশে 2টা ত্রিভুজ আকৃতির তল থাকে, ত্রিভুজ আকৃতির তল থাকে। আর সামনে পেছনে নিচে, সামনে পেছনে নিচে, সামনে পেছনে নিচে 3টা আয়তকার তল থাকে। এই যে এটা হচ্ছে আয়তকার তল, এটা একটা সামনের সাইডে আছে, একটা পেছনের সাইডে আছে, আর একটা তলায় আছে, যেই তলের মধ্যে সে বসে আছে। তাহলে 3টা আয়তকার
তল থাকে, 2টা ত্রিভুজাকৃতির তল, 3টা আয়তাকার তল, তাহলে মোট 5টা তল থাকে প্রিজমের মধ্যে। কাজেই আমরা প্রিজমের সংজ্ঞাটা কিভাবে দিব? আমরা বলবো 2টি ত্রিভুজাকৃতির এবং 3টি আয়তাকার সীমাবদ্ধ তল দ্বারা গঠিত, এবং এটা হচ্ছে আলো এই পাশে পাঠালে ওই পাশে চলে যায়, আলো এই পাশে পাঠালে ওই পাশে যাওয়ার জন্য স্বচ্ছ হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে। যদি আমার প্রিজমটা ঝাপসা হয়, আলো ঠিক মতো যেতে পারবে না, তাই প্রিজমকে হতে হবে স্বচ্ছ। আরেকটা ব্যাপার বলি, এক পাশে আলো পাঠালে আরেক পাশে চলে যাচ্ছে, এক পাশে আলো পাঠালে আরেক পাশে চলে যাচ্ছে, এক পাশে আলো পাঠাচ্ছে আরেক পাশে চলে যাচ্ছে, এই ব্যাপারটাকে বলা হয় প্রতিসরণ। প্রতিসরণ প্রতিসরণ যদি আলো পাঠানোর পর ফিরে যেত, প্রতিফলন। প্রতিফলন ফিরে যাচ্ছে না, এক পাশ পাঠালাম পাস করে চলে যাচ্ছে, প্রতিসরণ। তাহলে আমরা এই কথাটা বলতে হবে স্বচ্ছ প্রতিসারক মাধ্যম। তাহলে প্রিজমের সংজ্ঞাটা দেখো, আমি বলছি, সবাই আমার সাথে সাথে প্রিজমের সংজ্ঞাটা লিখে ফেলো, আমার সাথে সাথে সবাই প্রিজমের সংজ্ঞাটা লিখে ফেলো। তাহলে প্রিজম কাকে বলে যদি পরীক্ষায় আসে আমরা কি লিখবো বলো তো? প্রিজম কাকে বলে যদি পরীক্ষায় আসে আমরা লিখবো 5টা তলের মধ্যে 2টা হচ্ছে ত্রিভুজ আকৃতির। তাহলে আমরা বললাম 2টি ত্রিভুজ আকৃতির। তাহলে প্রথম কথা কি? 2টি ত্রিভুজ আকৃতির। এরপর 3টি আয়তাকার, 3টি আয়তাকার, 3টি আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ, তল দ্বারা সীমাবদ্ধ, তল দ্বারা সীমাবদ্ধ। সীমাবদ্ধ বলতে 5টা তল একটার সাথে একটা আবদ্ধ, যুক্ত, সীমাবদ্ধ। স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে, স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে, প্রতিসারক কেন বলছি? প্রতিসরণ হচ্ছে দেখে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলা হয়। পরীক্ষায় যদি প্রিজমের ডেফিনেশন আসে আমরা এই ডেফিনেশনটা লিখব। আবার বলছি, একটু কষ্ট করে শুধু মাথায় রাখতে হবে যে 2টা ত্রিভুজাকৃতির 3টা আয়তাকার সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক, এই শব্দটা মাথায় রাখতে হবে। স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। আমি আবার রিপিট করছি, একটু মনোযোগ দাও। 2টা ত্রিভুজাকৃতির 3টা আয়তাকার স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। ওকে, ঠিক আছে। তাহলে প্রিজমের সংজ্ঞা আমাদের শেষ, প্রিজমের কি কাজে আসে সেটা বোঝানো আমাদের শেষ। প্রিজমের সংজ্ঞা এবং প্রিজম আমাদের কি কাজে আসে দুটো ব্যাপারই আমরা তোমাদেরকে ক্লিয়ার করেছি। একটু করে আমাকে সবাই জানাও যে তোমরা প্রিজমের সংজ্ঞাটা বুঝতে পেরেছো কিনা, এবং তোমাদের কি কঠিন লাগছে, মনে রাখতে কষ্ট হবে মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে না। ঠিক আছে, সবাই একটু লিখে ফেলো। ওকে, ঠিক আছে। তোমাদের কি অবস্থা দেখি, তোমরা কমেন্টে কেমন দুষ্টামি করছো, সব কিছু ঠিক আছে কিনা বলো। সাউন্ড একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? হ্যাপি? ওকে, গুড। আচ্ছা, তোমরা প্রিজমের সংজ্ঞাটা মনে রাখতে পারবে কিনা, পরীক্ষায় লিখে দিয়ে আসতে পারবে কিনা জানাও তো দেখি। আর আজকে তোমরা মানুষজন কম কেন? ভালোবাসা কমে গেছে? দ্বিতীয় দিনেই ভালোবাসা কমে গেছে? তাহলে তো বিপজ্জনক। ঠিক আছে, ভালোবাসা কমা যাবে না, ভালোবাসা বাড়াইতে হবে। সেই জন্য ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিতে হবে, শেয়ার করে দিতে হবে। ঠিক আছে? ওকে, বেশি বেশি করে শেয়ার করে দাও, মেনশন করে দাও। ঠিক আছে, ওকে, গুড। আমরা পরে আরেকটু সামনের দিকে যাই, আরেকটু সামনের দিকে যাই। চলো এবার আসো যেটা বলছিলাম। তাহলে আমাদের একটা তো গেলই প্রিজমের যে ব্যাপারটা, সেটা হচ্ছে 2টো ত্রিভুজ আকৃতির এবং 3টা আয়তাকার তল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে প্রিজম বলে। এটা তো একটা গেলই, খুব ভালো ব্যাপার। এবার আমরা প্রিজমের সূত্রগুলো দেখব, এবং প্রিজমের সূত্রগুলো যখন তোমাকে দেখাবো তোমার কাছে একটুও কঠিন মনে হবে না, তুমি খুব ভালো বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে চলো এবার প্রিজমের সূত্রগুলো একটু দেখাচ্ছি। তো আমরা কয়েকটা ব্যাপার একটু তোমাকে ইনফর্ম করি, কয়েকটা ব্যাপার একটু তোমাকে বলে রাখি। সেটা হচ্ছে, দেখো এই চিত্রটার দিকে একটু খেয়াল করো। যেই তলে, প্রিজমের তো 5টা তল আছে, প্রিজমের 5টা তল আছে, এর মধ্যে যেই তলে আমরা আলো ফেলবো এবং যেই তল দিয়ে আলো বের হবে তাদেরকে বলা হয় প্রতিসারক তল, কারণ এই তলের মধ্য দিয়েই আলোটা প্রতিসরিত হচ্ছে। তাহলে প্রতিসারক তল বলছি কাকে? যেই তলে আলো ফেলবো এবং যেই তল দিয়ে আলো বের হবে, এই দুটো তলকে আমরা বলছি প্রতিসারক তল। প্রথম কথা তো গেল এটা প্রতিসারক তলের ব্যাপারটা। এবার ওই প্রতিসারক তল দুটা যেখানে মিলিত হবে, আমরা যদি দেখাই এই জায়গাটা খেয়াল করো, এটা হচ্ছে যেখানে আলো পড়ছে ওই তল এবং যেখানে আলো নির্গত হচ্ছে ওই দুটা তলের সংযোগ স্থল। তাহলে দেখো, যেখানে আলো পড়ছে এবং যেখানে আলো নির্গত হচ্ছে ওই দুইটা তলের সংযোগ স্থল যেটা আছে, যেখানে আলো পড়ছে এবং যেখানে আলো নির্গত হচ্ছে ওই দুইটা তলের সংযোগ স্থলকে আমরা বলি, এটাকে আমরা বলি প্রতিসারক তল, প্রতিসারক রেখা বা প্রিজম রেখা।
আর এখানে একটা কোণ তৈরি হচ্ছে। কোথায় কোণ তৈরি হচ্ছে জানো? কোণটা তৈরি হচ্ছে দুইটা তলের মাঝখানে। কোন দুটা তল? যে দুটা তলে আলো পড়ছে এবং বের হচ্ছে, প্রতিসারক তল। এই কোণটাকে বলা হয় প্রিজম কোণ। তো আমরা প্রিজমের সামনের যে পার্টটা আছে, চলো এই পার্টটাকে এঁকে প্রিজম কোণটাকে একটু দেখাই। তাহলে আমরা এখন এই প্রিজমের সামনের যে ত্রিভুজটা আছে, প্রিজমের সামনের ত্রিভুজটাকে দেখাচ্ছি এবং প্রিজম কোণটাকে আমরা দেখাচ্ছি। চলো তাহলে ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে প্রিজমের সামনের অংশ। এটাকে আমরা বলি প্রিজম থেকে একটা পোর্শন আমরা কেটে নিয়েছি। মনে করো একটা প্রিজম আছে, সেখান থেকে আমরা একটা পোর্শন কেটে নিয়েছি। ওকে, অনেকটা একটা বড় পাউরুটি থেকে একটা স্লাইস নেওয়া, একটা বড় প্রিজম থেকে একটা স্লাইস নিয়েছি। এটা হচ্ছে আমাদের ত্রিভুজাকৃতি। এখানে আমরা ঠিক এই জায়গায় এটাকে আমরা বলছি প্রিজম কোণ। ভালো। আর এটা হচ্ছে প্রিজমের সামনে যে পোর্শনটা, সামনে যে পার্টটা আছে সেটা, আর এটা হচ্ছে প্রিজম কোণ। ওকে, ভালো। এখন আমরা একটু দেখব প্রিজমে কিভাবে আলো আসে, কিভাবে আলো নির্গত হয়। এই ব্যাপারগুলো আমরা একটু অনেক বড় স্কেলে তোমাদেরকে দেখাবো, এবং প্রিজমের সূত্রগুলো আমরা আজকে মুখস্থ না করে কিভাবে একটা একটা করে বুঝে বুঝে নিয়ে আসা যায় সেই ব্যাপারটা তোমাদেরকে দেখাবো। ওকে, ঠিক আছে। তাহলে সবাই রেডি তো প্রিজমের সূত্রগুলো নিয়ে আসার জন্য? তাহলে চলো আমরা একটু বড় স্কেলে প্রিজমটাকে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, ওকে, সবাই রেডি? গভীর মনোযোগ দাও। ওকে, দেখো ভালো করে, গভীর মনোযোগ দাও। প্রিজমের যে ব্যাপারটা আছে, আমরা প্রথমে একটা ত্রিভুজ নিয়ে নিচ্ছি, একদম বড় করে নিচ্ছি। তোমরা অনেক বড় একটা ত্রিভুজ নিতে হবে। কেন জানো? কারণ আমরা যত বড় নিব তত ভালোভাবে আমরা তোমাদেরকে বোঝাতে পারবো। ওকে, তাহলে আমি একটা বড় প্রিজম নিয়েছি, বড় প্রিজমের একটা প্রশ্ন নিয়েছি, এবং উপরের এই কোণটা হচ্ছে এ কোণ, উপরের এই কোণটা হচ্ছে এ কোণ। গুড, ভালো। এবার মনে রাখবে যে প্রিজমের উপাদান হচ্ছে কাচের তৈরি। প্রিজম কিসের তৈরি? কাচের তৈরি, গ্লাস, কাচ। ওকে, আর এই পাশে আছে বায়ু মাধ্যম, আবার এই পাশেও আছে বায়ু মাধ্যম। তাহলে দেখো তো, এই যে প্রিজমের যে তল আছে, এই তলটা বিভেদ তল হিসেবে কাজ করবে। বিভেদ তল শব্দের অর্থ হচ্ছে দুটো মাধ্যমকে পৃথক করা, দুটো মাধ্যমকে পৃথক করা। সো বায়ু মাধ্যম এবং কাচ মাধ্যমকে পৃথক করে ফেলছে এই প্রিজমের তল। এটা দুটো মাধ্যমকে পৃথক করে ফেলছে, সেজন্য এটাকে আমরা বিভেদ তল বলতে পারি। আর এটা যদি বিভেদ তল হয়, তাহলে এই বিভেদ তলের লম্ব যেটা, সেই লম্বটা হচ্ছে অবিলম্ব। আমরা বিভেদ তলের লম্ব আঁকলাম বিভেদ তলের উপর একটা। সো আমি একটা বিভেদ তলের উপর লম্ব এঁকেছি, এটাকে নাম দিচ্ছি অবিলম্ব। তাহলে বিভেদ তলের উপর লম্বকে আমরা বলি অবিলম্ব, সেটা হচ্ছে আমাদের অবিলম্ব। ওকে, আবার একইভাবে এখানে কাচ মাধ্যম আর এখানে বায়ু মাধ্যম, তাহলে এখানেও কিন্তু একটা বিভেদ তল পাওয়া যাচ্ছে। বিভেদ তলের লম্বকে আমরা বলছি অবিলম্ব। সো এটা হচ্ছে আমাদের অবিলম্ব। আমি আবার লিখেছি, এটা হচ্ছে আমাদের অবিলম্ব। দুইটা বিভেদ তল তো, সেই জন্য দুটো অবিলম্ব। দুইটা বিভেদ তল, সেই জন্য দুটো অবিলম্ব। আচ্ছা, তাহলে আমরা অবিলম্বগুলো এঁকে ফেলেছি, অনেক বড় করে আমরা অবিলম্ব এঁকেছি। এরপর এবার একটা ব্যাপার দেখো, আমরা প্রথমে এখন আলো পাঠাবো। আলো যাচ্ছে, আলো তোমাদেরকে সালাম দিতে দিতে যাবে, তোমরা আলোকে সালাম দিবে। আলো এখন আমি পাঠাবো, সবাই আলো একটু খেয়াল করো। আলো যাচ্ছে, পিঙ্ক কালার আলো যাচ্ছে, আমার খুব পছন্দের কালার আলো, পিঙ্ক কালার। পিঙ্ক কালার আলোকে আমরা পাঠাচ্ছি। দেখো প্রথমে আলো যাচ্ছে 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 যাচ্ছে, গেল, যাওয়ার পরে আলো আরো গেল, যাওয়ার পরে আলো আরো গেল, চলে গেল। দেখো এই যে আলো যাচ্ছে এইভাবে। আচ্ছা, ঠিক আছে। কেন আলো এইভাবে আঁকা বাঁকা পথে যাচ্ছে সে কথাই তো আজকে বলবো। কেন আলো এইভাবে বাঁকা হয়ে যাচ্ছে সেটাই তো তোমাদেরকে বোঝাবো। তাহলে দেখো কিভাবে যাচ্ছে আলো, চলো আরেকবার দেখি। যাচ্ছে 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 যাচ্ছে, আলো যাচ্ছে, তুমি আমি না, আলো যাচ্ছে। এই যে গেল আলো, দেখো এই যে এখান থেকে শু করে চলে যাচ্ছে, এই যে আলো চলে গেল। ঠিক আছে, আরেকবার দেখাই। আলো ফেললাম, আলো প্রথমে প্রিজমের ভিতর ঢুকলো, ঢুকার পর প্রিজমের ভিতর দিয়ে আবার আলো বের হয়ে গেল। এইভাবে করে আলো যাচ্ছে। এবার আমরা দেখাবো আলো কোথায়, কেন, কখন, কিভাবে বেঁকে গেল, এই ব্যাপারটা। ওকে, আলো কোথায়, কেন, কখন, কিভাবে বেঁকে গেল, চলো এই ব্যাপারটা একটু দেখাই। ওকে, তাহলে আলোর ব্যাপারটা যদি একটু দেখাই, প্রথমত এই জায়গায় যদি আমরা আসি, এই যে আমরা এটা একটু মাধ্যমগুলো লিখে রাখতে হবে, না হয় ব্যাপারটা বোঝানো যাবে না। বলো তো এটা কি মাধ্যম? এটা হচ্ছে বায়ু মাধ্যম। বলো তো এটা কি মাধ্যম? এটা হচ্ছে কাচ মাধ্যম। বলো তো আবার এটা কি মাধ্যম? এটা হচ্ছে বায়ু মাধ্যম। আজকে তোমাদেরকে প্রিজম খুব চমৎকারভাবে বুঝাবো, বুঝে নিতেই হবে তোমাকে। চলো তাহলে বায়ু মাধ্যম, কাচ মাধ্যম, আবার বায়ু মাধ্যম।
এক ফোঁটাও মুখস্থ করব না আমরা, চলো খুব মজা নিয়ে দেখি। প্রথমত আমরা এখানে আলোটা পাঠিয়েছি, আমি আলোটাকে পিঙ্ক কালারই রাখলাম, এটা মোটামুটি ভালো দেখা যাবে। সো এই যে দেখো আলোটা পাঠালাম প্রথমে, ঠিক আছে। এখন আমরা জানি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাওয়ার সময়, সবাই বলো, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো যাওয়ার সময় অবিলম্বের কাছে সরে আসে, অবিলম্বের কাছে সরে আসে। তাহলে আলোটা চলে যাওয়ার কথা ছিল, আলো চলে যাওয়ার কথা ছিল এই পথ বরাবর। দেখো আলো এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল, আলো এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল, আলো এই পথ বরাবর চলে যাওয়ার কথা ছিল। কিন্তু যেহেতু হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করেছে, আলো কিছুটা অবিলম্বের কাছে চলে আসবে। অবিলম্ব যেহেতু এই দিকে আছে, অবিলম্বের দিকে সরে গেল আলোটা। এই তাহলে কেন আলোটা বেঁকে গিয়েছে বুঝতে পেরেছো? কারণ হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে ঢোকার সাথে সাথে অবিলম্বের কাছে এসেছে। আমরা জানি, আমরা ক্লাস 9-10-এ পড়েছি, হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অবিলম্বের কাছে সরে আসে। এরপর এবার আলো এদিকে চলে যাচ্ছিল, চলে যাচ্ছিল, চলে যাচ্ছিল, চলে যাচ্ছিল, চলে যাচ্ছিল, এদিকে আলো চলে যাওয়ার কথা ছিল। কিন্তু আবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, এবার ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাচ্ছে, গ্লাস থেকে বায়ু মাধ্যমে যাচ্ছে। ঘন থেকে আবার যখন হালকা মাধ্যমে যাবে, হালকা মাধ্যমে গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এখন এটা হচ্ছে আমার অবিলম্ব, তাহলে অবিলম্বের কাছে যাবে না, অবিলম্বের কাছে যাবে না, অবিলম্ব থেকে আরও দূরে সরে যাবে, অবিলম্ব থেকে আরও দূরে সরে যাবে। সে আগে এতটুকু ছিল, এখন আরও দূরে সরে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে গেল। সেই জন্য আমার আলোটা প্রথমে এইভাবে গিয়ে তারপর এইভাবে হয়ে তারপর এভাবে হলো। তাহলে দেখো তো, আমরা যদি বলি আলোটা যাওয়ার কথা ছিল এ লাইন বরাবর, আমরা কথাটা লিখেছি এই লাইন বরাবর, আমরা কথাটা লিখেছি আলোটা এই বরাবর যাওয়ার কথা ছিল। কি লিখেছি দেখো, যাওয়ার কথা ছিল। আমি একটু ছোট করে লিখি, আলোটা এই বরাবর যাওয়ার কথা ছিল, তাই আমি লিখেছি যাওয়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল। কিন্তু আলোটা শেষমেশ বের হলো এই বরাবর। আমি যদি এটাকে একটু পেছনে বর্ধিত করে ফেলি, কোনটাকে পেছনে বর্ধিত করব? যেই বরাবর আলোটা বের হয়েছে ওইটাকে আমি পেছনে বর্ধিত করছি। যে বরাবর আলো বের হয়েছে ফাইনালি যে বরাবর আলো গিয়েছে তাকে আমি পেছনে বর্ধিত করছি। তাহলে আলোটা কিন্তু আসলে এই যে দেখো, আলোটা কিন্তু এইভাবে চলে গেছে। সো আলোটা যাওয়ার কথা ছিল এইদিকে আর গেল এই দিকে, গেল এই দিকে। আলোটা যাওয়ার কথা ছিল ওই দিকে, আলো গেল এই দিকে। তাহলে এই যে এটাই হচ্ছে আলোটা যে বেঁকে গিয়েছে সেটা। তাহলে আমার হাতের দিকে একটু খেয়াল করো, আলো যাচ্ছে হঠাৎ করে এভাবে বেঁকে গিয়েছে। আমার হাতের দিকে আবার খেয়াল করো, আলো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যাওয়ার কথা ছিল এই বরাবর, সোজা চলে যাওয়ার কথা ছিল, এইটুকু বেঁকে সেই দিকে গিয়েছে। তাহলে আমি যদি জিজ্ঞেস করি আলো কতটুকু বেঁকে গিয়েছে, কতটুকু বেঁকে গিয়েছে? এইটুকু আলো বেঁকে গিয়েছে, এইটুকু আলো বেঁকে গিয়েছে। যাওয়ার কথা ছিল এইদিকে, চলে গেল এইদিকে। এটাকে আমরা বলি ডেল্টা। আর ডেল্টা মানে হচ্ছে যেটুকু বাঁকা হয়েছে। বাঁকা বললে কেমন জানি দেখায়, তাই এটাকে বলছি বিচ্যুতি, ডেভিয়েশন। বিচ্যুত হয়ে গেছে, বিচ্যুত হয়ে গেছে, বিচ্যুতি বলছি এটাকে। তোমরা আবার লাইভ ক্লাসে তোমাদের অ্যাটেনশন যেন বিচ্যুত না হয়। আলোর মতো তোমার অ্যাটেনশন যদি বিচ্যুত হয়ে যায় তো ঝামেলা। অ্যাটেনশন আছে তো? হ্যাঁ জানো, তোমরা আছো আর অ্যাটেনশন আছে। শুধু দেহ থাকলে হবে না, মন থাকতে হবে। আচ্ছা, তাহলে আলো এদিকে যাওয়ার কথা ছিল, আলো এইদিকে চলে গেল, এটাকে আমরা বলছি বিচ্যুতি। কি বলছি? বিচ্যুতি বলছি। ওকে, গুড। তাহলে আমরা বিচ্যুতি এই ব্যাপারটা বুঝাতে পেরেছি তোমাদেরকে। তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো? ওকে, আচ্ছা, সবাই একটু আমাকে জানাও তোমরা বিচ্যুতির যে ব্যাপারটা আছে সেটা একদম ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। আমি ওকে, তাহলে একটু করে রিপিট করছি। দেখো, আলো প্রথমে হালকা মাধ্যম বায়ু থেকে ঘন মাধ্যম গ্লাসে প্রবেশ করেছে, তখন আলোটা অবিলম্বের কাছে সরে এসেছে, কারণ হালকা থেকে ঘনতে গেলে অবিলম্বের কাছে সরে আসে। তারপর আবার ঘন থেকে হালকাতে যাচ্ছে, তখন অবিলম্ব থেকে দূরে সরে গিয়েছে, এই কারণে আলোটা বাঁকা হয়ে গিয়েছে। এখন আমরা যদি চিন্তা করি আলো এদিকে চলে যাওয়ার কথা ছিল, সে এদিকে গেল, তাহলে এইটুকু পর্যন্ত আলো বাঁকা হয়েছে, এটাকে আমরা বলছি বিচ্যুত কোণ, এটাকে আমরা বলছি বিচ্যুতি কোণ। ওকে, ডেল্টা, বিচ্যুতি কোণ। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আরও কয়েকটা কোণের কথা বলি, চলো একটু ভালো করে খেয়াল করো তো এই কোণগুলো তোমরা ধরতে পারো কিনা দেখি। অবিলম্বের সাথে যেই কোণটা পাঠালাম
আপতিত আলো, এই রশ্মিটাকে বলছি, এটা আমরা পাঠিয়েছি, যা পাঠানো হবে, যে আলোটা পাঠানো হবে, যে আলোটা যাবে, সেটাকে বলছি আপতিত রশ্মি। কি রশ্মি? আপতিত রশ্মি। অবিলম্বের সাথে আপতিত রশ্মির কোণটাকে বলছি আপতন কোণ। আর এই রশ্মিটা নির্গত হয়ে চলে গেল অবিলম্বের সাথে যেই রশ্মিটা নির্গত হয়ে চলে গেল, এটাকে বলছি আমরা নির্গত রশ্মি, এবং এই কোণটাকে বলছি নির্গত কোণ। নির্গত কোণকে আমরা বলছি I2। তাহলে যেই কোণটা পাঠিয়েছি, যেই রশ্মিটা পাঠিয়েছি আপতিত রশ্মি, আপতন কোণ, যেটা বের হয়ে চলে গেল নির্গত হলো নির্গত রশ্মি, নির্গত কোণ। আর অবিলম্বের সাথে যে কোণটা প্রতিসরিত হলো সেটাকে বলছি প্রতিসরণ কোণ। প্রতিসরিত রশ্মি, তাই প্রতিসরণ কোণ। তাহলে কি রশ্মি? একবার মহাব্বতের আওয়াজে বলো, প্রতিসরিত রশ্মি। কি রশ্মি? প্রতিসরিত রশ্মি। আবার বলো, কি রশ্মি? প্রতিসরিত রশ্মি। কি সরিত? প্রতিসরিত রশ্মি। প্রতিসরিত রশ্মি হওয়ার কারণে এটার নাম কি? প্রতিসরণ কোণ। কি নাম বলো না? প্রতিসরণ কোণ। এটার নাম কি? প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণকে আমরা আর দিয়ে প্রকাশ করি, কাজে এটা হবে R1। আবার এই দিকে একটা প্রতিসরণ কোণ পাওয়া যাচ্ছে, এটাকে বলছি R2। তাহলে প্রতিসরণ কোণ R1, প্রতিসরণ কোণ R2। আমি আবার বলছি, অবিলম্বের সাথে প্রতিসরিত রশ্মি যে কোণ তৈরি করবে, প্রতিসরণ কোণ। ওকে, গুড। তাহলে আমরা চারটা কোণ দেখতে পাচ্ছি, I1, I2, R1, R2। সেই সাথে আরো একটা কোণ দেখতে পাচ্ছি, বিচ্যুতি কোণ। সেই সাথে আরো একটা কোণ দেখতে পাচ্ছি, প্রিজম কোণ। এই উপরের দিকে যে কোণটা আছে, এটা প্রিজমের কোণ, এটা প্রিজমের কোণ। এটাকে কি বলবো? এটাকে বলবো প্রিজম কোণ। এটাকে কি বলবো? এটাকে বলবো বিচ্যুতি কোণ। এটাকে কি বলবো? এটাকে বলবো বিচ্যুতি কোণ। তাহলে আমরা অনেকগুলো কোণ দেখতে পাচ্ছি, আপতন কোণ I1, I2, প্রতিসরণ কোণ R1, R2, প্রিজম কোণ, বিচ্যুতি কোণ, অনেকগুলো কোণ আমরা একসাথে দেখতে পাচ্ছি। এখানে 6টা কোণ দেখতে পাচ্ছি। তোমরা একটু বলো তো, এই 6টা কোণ তোমরা খুব ভালো বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। তাহলে আছো তো তোমরা? না, আমি আছি। দেখি কি অবস্থা তোমাদের। ওকে, ভালো, গুড। যাদের পিঙ্ক কালার ভালো লাগে, ইনশাল্লাহ তোমার বিয়েতে আমি পিঙ্ক কালার পাঞ্জাবি পরে আসবো, ঠিক আছে? যারা পিঙ্ক লাভার্স আছো, তোমার বিয়েতে আমি এই পুকি কালারটা পরে আসবো। ওকে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই ভয়ঙ্কর চিত্রটা আমরা বুঝতে পেরেছি কিনা সবাই বলো? পারলে একটা সবাই ছবি নিয়ে নাও, তোমাদের নোট শেয়ারের সাথে এই ছবিটা মিক্স করে দিয়ে দিবে। হ্যাঁ, এই যে একটা ছবি নিয়ে নাও, দেখা যাচ্ছে আমাকে? ওকে, তাহলে এই ভয়ঙ্কর চিত্রটার একটা ছবিও রেখে দাও, যাতে তোমার আব্বা আম্মু বকা দিলে দেখাইতে পারো, এই যে আমি যা পড়াশোনা করি, এই তো। ঠিক আছে, খুব চমৎকার। তাহলে আমরা 6টা কোণের কথা আবার একটু বলি। আপতন কোণ 2টা, I1, I2, প্রতিসরণ কোণ 2টা, R1, R2, আর হচ্ছে প্রিজম কোণ, আর হচ্ছে বিচ্যুত কোণ। সো এই 6টা নিয়ে আমাদের প্রিজমের সব কিছু গঠিত হবে। এই 6টা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? এবার আমরা প্রিজমের সূত্রে যাব। প্রিজমের মধ্যে কয়টা সূত্র আছে চলো একটু শুনে নিই। প্রিজমের মধ্যে সূত্র আছে হচ্ছে 3টা, মাত্র 3টা সূত্র দিয়ে আমরা প্রিজম কভার করে ফেলতে পারবো ইনশাল্লাহ। সো চলো এখন প্রিজমের মাত্র 3টা সূত্র দিয়ে সব ম্যাথ করে ফেলা যাবে। আমরা প্রিজমের 3টা সূত্র দেখব। তো প্রিজমের সূত্রগুলো দেখার জন্য এই 6টা কোণ তোমাকে ভালো মতো চিনতে হবে। কোনটা I1, কোনটা I2, কোনটা R1, কোনটা R2, কোনটা প্রিজম কোণ A, কোনটা আমাদের বিচ্যুতি কোণ ডেল্টা, এই 6টা অ্যাঙ্গেল তুমি খুব ভালো মতো জানলে তারপর প্রিজমের যে 3টা সূত্র আছে সেটা তুমি বুঝতে পারবে। ওকে, আচ্ছা, ঠিক আছে। সবাই একটু জানাও তো বুঝতে পেরেছো কিনা? ওকে, I2টা বুঝো নাই? আচ্ছা, ঠিক আছে। ওকে, দেখো, I2 হচ্ছে নির্গত রশ্মি। তো আমরা যদি আবার এই পাশ থেকে চিন্তা করি, আমরা ওই পাশে না, আমরা এই পাশে চিন্তা করি, তাহলে এই পাশে আমরা বলতে পারি এটা একটা আপতন কোণ বা আপতিত রশ্মি বলতে পারি, এটাকে তখন প্রতিসরিত রশ্মি বলতে পারি আমরা। মানে এই পাশ থেকে আলোটা যাচ্ছে চিন্তা করলে, যখন তুমি চিন্তা করবে এই পাশ থেকে আলো যাচ্ছে, তখন ওই পাশে বের হবে। তুমি ওই পাশ থেকে চিন্তা করেছো, এই পাশে বের হয়েছে। তুমি যদি চিন্তা করো এই পাশ থেকে আমি আলো পাঠাবো, তাহলে ওই পাশে বের হবে, তখন এটা হবে আপতিত রশ্মি, এটা হবে প্রতিসরিত রশ্মি। তা আমরা সেই জন্য সেকেন্ড যে সাইডটা আছে, সেকেন্ড সাইডকে আমরা 2 ধরেছি। তাহলে সেকেন্ড সাইড চিন্তা করলে এটা I2, এটা R2, I2, R2। কথা বুঝতে পেরেছো? ওকে,
আর আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, একজনে বলেছে 2 নাম্বারটা বুঝতে পারি না, আমি তাকে বুঝিয়ে দিয়েছি I2। কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, যে কোনো ধরনের প্রশ্ন। ওকে, ঠিক আছে, গুড। চলো এবার আরেকটু আমরা সামনের দিকে যাই। তোমাদের মানুষজন কিন্তু কম, আমি মন খারাপ করছি তোমাদের উপরে, দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে আমরা সামনের স্লাইডে যাচ্ছি। তাহলে এটা আমাদের লাগবে সবসময়। এবার আমরা এটার উপর ভিত্তি করে আমরা এবার এই পুরো চিত্রের উপর ভিত্তি করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটা একটু কপি করে ফেলি, এটার উপর ভিত্তি করে আমরা সূত্রগুলো একটা একটা করে দেখাবো। ওকে, তাহলে এবার চলো সূত্রগুলো একটা একটা করে দেখাই তোমাকে। প্রিজমের যে সূত্রগুলো আছে আমি এই পাশে চিত্রটা রেখে এই পাশে আমি সূত্রগুলো দেখাচ্ছি। ওকে, প্রথমে আসো আমরা প্রথম সূত্রটা একটু দেখাতে চাই তোমাদেরকে। প্রথম যে সূত্রটা এখান থেকে আসবে 1 নাম্বার সূত্র, সেটা একটু দেখাতে চাই। চলো প্রথম সূত্রটা একটু দেখো সবাই। প্রথম সূত্র হচ্ছে একদম সিম্পল একটা সূত্র, প্রথম সূত্র সবচেয়ে সহজ একটা সূত্র। আচ্ছা ঠিক আছে, প্রথম সূত্রের জন্য আমরা প্রিজমের এ কোণটা নিব আর প্রতিসরণ কোণগুলো নিব। আমি ওইটুকু ত্রিভুজটাকে আবার আঁকছি, সবাই একটু ভালো করে খেয়াল করো। আমি আরেকটা ত্রিভুজ আঁকছি, ভালো করে খেয়াল করো। এই যে আমি ফুল ত্রিভুজটা আঁকছি না, সবাই একটু দেখো। এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে প্রতিসরিত রশ্মি। আমি পিঙ্ক কালার দিচ্ছি যেহেতু এখানে পিঙ্ক কালার আছে। এরপর এটা হচ্ছে প্রতিসরণ কোণ, এটাও হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এটা R1, এটা R2। ওকে, গুড। আর এটা প্রিজম কোণ। আমি শুধুমাত্র এই পার্টটুকু এঁকেছি, দেখো তো সবাই আমি কোন পার্টটুকু এঁকেছি। আমি শুধুমাত্র এই পার্টটুকু এঁকেছি, সবাই খেয়াল করো। আমি শুধুমাত্র এই পার্টটুকু এঁকেছি, দেখতে পাচ্ছ? এই পার্টটুকু আমি এঁকেছি, এই যে এই পার্টটুকু আমি এঁকেছি। তো সবাই দেখো কোন পার্ট আমি এখানে এঁকেছি। এই পার্টটাকে আমি এখানে নিয়ে এসেছি যেখানে আছে R1, R2 এবং A। তাহলে আমরা প্রথম সূত্রটা দেখব। প্রথম সূত্রের জন্য আমি এই পার্টটাকে নিয়ে এসেছি। তোমরাও আমার সাথে সাথে প্রথম সূত্রের জন্য, বুঝছো, প্রথম সূত্রের জন্য তোমরা আমার সাথে সাথে এই পার্টটুকুকে নিয়ে আসো। তাহলে এই পার্টটুকুকে আমরা নিয়ে এসেছি, এই পার্টটুকুকে আমরা নিয়ে এসেছি। ওকে, একটু বড় করে দিলাম, একটু বড় করে দিই, আর একটু বড় করে দিই যাতে তোমরা ভালো বুঝতে পারো। ওকে, তাহলে এই তো প্রথম পার্টটুকুকে নিয়ে এসেছি। আমি আরেকবার দেখাচ্ছি। এই পার্টটুকুকে আমরা প্রথম সূত্রের মধ্যে এঁকেছি, প্রথম সূত্রে আমাদের শুধু এই পার্টটুকু লাগবে। আচ্ছা ভালো, চলো এবার আমরা একটু আলোচনা করব তোমাদের নিয়ে, সেটা হচ্ছে প্রথম সূত্রটা কি। আমাকে একটা কথা বলো যে এটা হচ্ছে বিভেদ তল আর এটা হচ্ছে অবিলম্ব। আমার হাতের দিকে খেয়াল করো, এটা হচ্ছে বিভেদ তল। আমি যে বরাবর হাত রেখেছি এটা বিভেদ তল। এভাবে বলা যায় প্রিজমের যে তল সেটা বিভেদ তল, আর আমি এখন বর্তমানে যেভাবে হাত রেখেছি এটা হচ্ছে অবিলম্ব। সো এটা হচ্ছে আসলে 90 ডিগ্রি, এই জায়গাতে 90 ডিগ্রি হয়ে গেছে। সো কোন জায়গাতে 90 ডিগ্রি হয়ে গেছে, দেখো কোন জায়গাতে আসলে 90 ডিগ্রি হয়ে গেছে। এই জায়গাতে আসলে 90 ডিগ্রি হয়ে গেছে, আমি মার্ক করে দিচ্ছি। যে জায়গা 90 ডিগ্রি হয়েছে আমি 90 ডিগ্রির বক্স দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে 90 ডিগ্রি এই জায়গাটা। আবার এই জায়গাটাও 90 ডিগ্রি, এই জায়গাটাও 90 ডিগ্রি। ওকে, তাহলে আমরা দুটো কোণ দেখতে পাচ্ছি 90 ডিগ্রি। আমরা সবাই জানি একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে, একটা চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। আবার বলি সবাই একসাথে, চতুর্ভুজের 4টা কোণের সমষ্টি 360 ডিগ্রি। তার মধ্যে এখন আমরা যদি একটা চতুর্ভুজ চিন্তা করি, এই চতুর্ভুজটা যদি আমরা চিন্তা করি, কোন চতুর্ভুজটা, আমরা যদি এই সম্পূর্ণ চতুর্ভুজটা চিন্তা করি, টোটাল চতুর্ভুজটা যদি আমরা চিন্তা করি, এই সম্পূর্ণ চতুর্ভুজের মধ্যে, এই চতুর্ভুজের মধ্যে, এই সম্পূর্ণ চতুর্ভুজের মধ্যে আমার দুইটা কোণ 90 90 করে 180 শেষ। তাহলে আর বাকি আছে এই নিচের কোণটাকে একটা নাম দিয়ে দিব, আর উপরের এ কোণটা, তাহলে এ এবং নিচের কোণটাকে মনে করো নাম দিয়েছি এক্স। তাহলে এই উপরের এ কোণ আর নিচের এই এক্স কোণ, এই দুটা মিলে 180 হবে, কারণ 4টা মিলে 360, 4টা মিলে 360, 4টা মিলে 360, দুইটা কোণ 90 90 180 হয়ে গেল। কেন? বিভেদ তলের সাথে অবিলম্ব 90 ডিগ্রি, বিভেদ তলের সাথে অবিলম্ব 90 ডিগ্রি, দুইটা কোণ 90 হয়ে গেল, দুইটা কোণ 90 90 180 হয়ে গেল, বাকি আছে 180। তাহলে বাকি দুইটা মিলে 180, বাকি দুইটা মিলে 180, বাকি দুইটা মিলে 180, বাকি দুইটা মিলে 180, জিকির করো বাকি দুইটা মিলে 180। তাহলে আমার এই কোণটাকে যদি নাম দেওয়া হয় এক্স, এই কোণটাকে যদি নাম দেওয়া হয় এক্স,
এই কোণটাকে যদি নাম দেওয়া হয় এক্স, এই এক্স এবং এ মিলে 180 ডিগ্রি, তাহলে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি এ এবং এক্স মিলে 180 ডিগ্রি। আমি কোণের সাইনটা দিলাম না, এ মানে এ কোণ, এক্স মানে এক্স কোণ, আমি কোণের সাইনটা দিলাম না। আবার আমরা যদি এই ছোট ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, আমরা যদি এই ছোট ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, কোন ছোট ত্রিভুজ? দেখো, আমরা যদি এই ছোট ত্রিভুজটা নিয়ে চিন্তা করি, এখানে যে একটা ত্রিভুজ আছে, আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। চমৎকার, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এই 3টা কোণ মিলে 180 ডিগ্রি, এই 3টা কোণ মিলে আবার কত? 180 ডিগ্রি। তাহলে আবার আমরা লিখতে পারি, আমরা কি লিখতে পারি? দেখো, আবার আমরা লিখতে পারি 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। কোন 3টা কোণ বলো তো? আমরা একটু এটাকে নিচে নামিয়ে দিচ্ছি, একটু ছোট করে দিচ্ছি। তাহলে দেখো, এই R1, তারপর হচ্ছে R2, তারপর হচ্ছে এক্স, এই 3জন মিলে 180 ডিগ্রি। চমৎকার তো, চমৎকার। তাহলে দেখো তো, এটাও 180 ডিগ্রি, এটাও 180 ডিগ্রি, তাহলে এটা আর এটা সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে আমরা এখানে বলতে পারি a প্লাস এক্স সমান R1, তারপর বলতে পারি R2, তারপর বলতে পারি এক্স। উভয় পক্ষে এক্সকে বাদ দিয়ে দাও, উভয় পক্ষে এক্সকে বাদ দিয়ে দাও, উভয় পক্ষে এক্সকে যদি বাদ দিয়ে ফেলা হয়, উভয় পক্ষে এক্সকে যদি বাদ দিয়ে ফেলা হয়, তাহলে আমরা পাচ্ছি এ কোণ সমান R1 প্লাস R2। এটাকে আমরা বক্স করব, বুঝতেই পেরেছো কেন বক্স করব? এটাই হচ্ছে আমাদের প্রিজমের সূত্র, এটাই হচ্ছে আমাদের প্রিজমের সূত্র। আমরা আমাদের চিত্রটাকে উপরে তুলে দিই। ও আচ্ছা, এটা একটু বক্সটা বাইরে চলে গেছে, কিভাবে? আচ্ছা, যাই হোক, তাহলে এটাই হচ্ছে আমাদের প্রিজমের সূত্র। তাহলে আমরা এই চিত্রটাকে উপরে তুলে দিচ্ছি আর লেখাগুলোকে আমরা নিচে নামিয়ে দিচ্ছি। ওকে, লেখাগুলোকে নিচে নামিয়ে দিচ্ছি, তোমরা তাহলে সুন্দর করে লিখে ফেলো। লেখাগুলোকে একেবারে নিচে নামিয়ে দিলাম, চিত্রটাকে আমরা উপরে তুলে দিয়েছি। ওকে, ঠিক আছে। দেখো সবাই, প্রথম সূত্রটা বুঝতে পেরেছো কিনা? এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র, এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র। সো প্রথম সূত্রটা কি বলছে? এ সমান R1 প্লাস R2, এ সমান R1 প্লাস R2। R1 হচ্ছে একটা প্রতিসরণ কোণ, R2 হচ্ছে আরেকটা প্রতিসরণ কোণ, এ হচ্ছে প্রিজম কোণ, প্রিজম কোণ সমান R1 প্লাস R2, প্রিজম কোণ সমান R1 প্লাস R2। দেখো তো সবাই বুঝতে পেরেছো কিনা? প্রিজম কোণ সমান R1 প্লাস R2, এটা আমাদের পরীক্ষায় আসবে। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র প্রিজমের। সো প্রিজমের প্রথম সূত্রটা কি? এ সমান R1 প্লাস R2। প্রিজমের প্রথম সূত্রটা কি? এ সমান R1 প্লাস R2। এবং কীভাবে এসেছে? এই পুরো ব্যাপারটা খুবই সিম্পল। ত্রিভুজের 4টা কোণ, 360, 2টা 90 90 180 বাদ, বাকি আছে 2টা 180। আবার এই যে ত্রিভুজের 3 কোণ 180, তাহলে আমরা এক্স এক্স বাদ দিয়ে দিলে এ সমান R1 প্লাস R2 চলে আসছে। সবাই সুন্দরভাবে লিখে ফেলো, এবং কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। যদি তুমি একটু বুঝে বুঝে পড়তে পারো তাহলে খুব চমৎকার, আর যদি মুখস্থ করো, বেশি দিন মুখস্থ থাকবে না, এটা তো একটা প্রবলেম। আবার মুখস্থ করতে গেলে পরীক্ষার হলে ম্যাথ সলভ করতে গিয়ে আটকে যাবে, সিকিউ সলভ করতে গিয়ে আটকে যাবে। কারণ কি? প্রমাণ করার সময় যে বেসিকটা ডেভেলপ হয়, দিস ইজ কল ফিজিক্সের রিয়েল বেসিক। প্রমাণ করতে গিয়ে যে বেসিকটা ডেভেলপ হয়, দিস ইজ ইম্পর্টেন্ট, নিডেড ফর ম্যাথ সলভ। ম্যাথ সলভ করতে গিয়ে এই প্রমাণের বেসিকগুলো দরকার। আমরা কেন প্রমাণ করাই? বেসিক ডেভেলপ করার জন্য। আমরা কেন প্রমাণ করাই? যাতে ফাঁক ফুকরগুলো ধরতে পারো। মুখস্থ করতে গেলে দেখা যায় এগুলো জানা যায় না, ধরা যায় না। ঠিক আছে, তাহলে এটা একটা গেল আমাদের প্রিজমের প্রথম সূত্র আমরা দেখিয়েছি। এবার আমরা প্রিজমের দ্বিতীয় সূত্রে যাব। চলো প্রিজমের দ্বিতীয় সূত্রে যাই। দ্বিতীয় সূত্র আরও সহজ। সবাই একটু বলো, প্রথম সূত্রে কারো কোনো প্রবলেম আছে কিনা? তাহলে আমরা একটু সামারি করে ফেলি। প্রথম সূত্রটা কি বলতো? প্রিজম কোণ এ সমান, প্রিজম কোণ এ সমান, উপরের কোণটা প্রিজম কোণ, প্রিজম কোণ এ সমান হচ্ছে আমার কয়টা ব্যাপার? দুটো ব্যাপার। এটা কি? একটা হচ্ছে প্রতিসরণ কোণ প্রথমটা, প্রতিসরণ কোণ দ্বিতীয়টা, R1 প্লাস R2, R1 প্লাস R2। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্নটা বলবে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। চলো এবার আমরা দ্বিতীয় সূত্রে যাব। দ্বিতীয় সূত্র যেটা আছে, চলো আমরা একটু দ্বিতীয় সূত্রে যাই এবার। ওকে, গুড।
তাহলে আমাদের প্রিজমের 3টা সূত্র আছে, মাত্র 3টা সূত্র দিয়েই আমাদের একটা টপিক শেষ হবে। তো এখানে আমরা এবার দ্বিতীয় সূত্রটাতে যাচ্ছি। সবাই খেয়াল করো, দ্বিতীয় সূত্রে যাচ্ছি আমরা। ওকে, দ্বিতীয় সূত্রের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, 2 নম্বর সূত্র প্রিজমের দ্বিতীয় সূত্র, সেকেন্ড ফর্মুলা। সেকেন্ড ফর্মুলাতে আমরা আপতন কোণ নিয়ে কথা বলবো, আপতন কোণকে আমরা নিয়ে আসার চেষ্টা করব। তো চলো কিভাবে আমরা সেটা করতে পারি, আপতন কোণকে কিভাবে নিয়ে আসতে পারি সেটা একটু আমরা দেখাই তোমাকে। ওকে, ভালো করে খেয়াল করো। তুমি দেখো, এবার কিন্তু আমরা কথা বলবো কোন ত্রিভুজটা নিয়ে সেটা একটু দেখাই। আমরা এবার কথা বলবো হচ্ছে এই ত্রিভুজ নিয়ে। আমরা এবার কথা বলবো হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে কথা বলবো। ওকে, ঠিক আছে। সো আমরা এখানে যেটা মার্ক করেছি, এই ত্রিভুজ নিয়ে আমরা কথা বলবো। সো এই ত্রিভুজ নিয়ে কথা বলতে গিয়ে আমরা এই ত্রিভুজটাকে একটু আলাদা করে সেপারেট করে এখানে নিয়ে আসি। আমরা ত্রিভুজটাকে সেপারেট করে এখানে নিয়ে আসছি, দেখো ভালো করে। এই আমরা বেসিক্যালি কথা বলবো হচ্ছে এই ত্রিভুজটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, ভালো। সবাই একটু চিত্রটা ভালো করে খেয়াল করো, সবাই একটু চিত্রটা দেখো, এই চিত্রটা একটু সবাই ভালো করে খেয়াল করো। অ্যাঙ্গেলগুলো কি দেখাচ্ছি, কিভাবে দেখাচ্ছি দেখো। এটা হচ্ছে আই, আচ্ছা 1, এটা হচ্ছে I2, দেখো তো বুঝতে পেরেছো কিনা। এটা হচ্ছে I1 আর এটা হচ্ছে I2। এটা হচ্ছে আমার বিচ্যুতি কোণ ডেল্টা, এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2। আচ্ছা ঠিক আছে, ভালো। এখন আমরা যেটা করতে চাচ্ছি, এই বিচ্যুতি কোণটা বের করতে চাচ্ছি। তাহলে আমাদের চাওয়া পাওয়া কি সেটা আগে নির্ধারণ করো। আমরা চাচ্ছি বিচ্যুতি কোণটাকে বের করতে, আমরা বিচ্যুতি কোণটা বের করতে চাচ্ছি, আমরা এই বিচ্যুতি কোণ বের করতে চাচ্ছি। এখন কিভাবে এই বিচ্যুতি কোণ বের করা যায় বলো তো, কিভাবে এই বিচ্যুতি কোণ আমরা বের করব? ওকে, খুব চমৎকার একটা পদ্ধতি আছে, কি জানো? খুব চমৎকার পদ্ধতি দেখাচ্ছি তোমাকে বিচ্যুতি কোণ বের করার। তার আগে একটা ছোট্ট বেসিক বলে দিই। একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি x1 x2 এবং এই যে এটাকে আমরা বললাম x3। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, x1 x2 x3 180 ডিগ্রি। খুব চমৎকার, খুবই ভালো। আবার এই যে দেখো, এই কোণটা এবং এই কোণটা যদি আমি এটাকে বিচ্যুতি কোণ বলি, এটা আর এটা মিলে 180 ডিগ্রি, তাও তো খুবই চমৎকার। x3 এবং হচ্ছে বিচ্যুতি কোণ, এটাও 180 ডিগ্রি। আবার বলছি, দেখো একটা ত্রিভুজের 3টা কোণ 180 ডিগ্রি, x1 x2 x3। আবার এই দুটা মিলে 180 ডিগ্রি, বিকজ তার একটা সরলরেখা হওয়া এই দুটা 180 ডিগ্রি। কাজেই এটা 180 ডিগ্রি, এটা আবার 180 ডিগ্রি। তো আমরা এটা সমান এটা লিখতে পারি। তো আমরা যদি এটা সমান এটা লিখি, তাহলে আমরা পাচ্ছি x1, তারপর পাচ্ছি x2, তারপর পাচ্ছি হচ্ছে x3, আর এই পাশে আমরা পাচ্ছি x3 আর হচ্ছে ডেল্টা। x3 চলে যাবে, তাহলে আমরা পাচ্ছি x1 আর x2 সমান হচ্ছে ডেল্টা। এটা আমাদেরকে কি মেসেজ দিচ্ছে জানো? এই যে এই ফর্মুলাটা আমাদেরকে মেসেজ দিচ্ছে হচ্ছে, যদি একটা ত্রিভুজের ভেতরের দুটা কোণ নেওয়া হয়, তাদের যোগফলটা হবে ওই বাইরে যে কোণটা আছে সেটা। তাহলে ভেতরের দুটা কোণের যোগফল হবে তৃতীয় কোণ, না বাইরের দিকে যে তৃতীয় কোণটা আছে সেটা। এটাকে বাংলায় বললে এমনটা শোনায়, অন্তস্থ দুটি কোণের যোগফল বহিস্থ তৃতীয় কোণের সমান। তার মানে ভেতরের দুটি কোণ হবে বহিস্থ তৃতীয় কোণ। একইভাবে দেখো তো আমাদের কমন পড়েছে কিনা, এটা হচ্ছে বহিস্থ তৃতীয় কোণ। তাহলে ভেতরের দিকে আমি গ্রিন কালার দিয়ে যে কোণগুলো দেখাচ্ছি, গ্রিন কালার x1, গ্রিন কালার x2, তাহলে এই x1 এবং x2 হচ্ছে আমার ডেল্টার সমান। তাহলে আমরা ডেল্টা বের করার জন্য একটা ট্রিক্স পেয়ে গেলাম। আমরা যদি কোনোভাবে x1 আর x2 বের করতে পারি, তাহলে আমরা কিন্তু ডেল্টা বের করে ফেলতে পারবো। তাহলে আমরা লিখেছি x1 আর হচ্ছে x2 সমান হচ্ছে ডেল্টা। ভাইয়া x1 কোনটা? এই যে দেখো, ওই যে এই ত্রিভুজের মধ্যে x1 কোনটা খেয়াল করো সবাই। এই ত্রিভুজের মধ্যে
এটা হচ্ছে x1, এটা হচ্ছে x2, আর ওইটা হচ্ছে বহিস্থ ডেল্টা। তাহলে ভেতরের দুটি কোণের সমষ্টি বাইরের তৃতীয় কোণের সমান। তাহলে আমরা x1 এবং x2কে যোগ করে দিলে আমরা ডেল্টা পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, x1 এবং x2 সমান ডেল্টা। খুব চমৎকার, ওকে ভালো। এবার x1 কোথায় পাবো, x2 কোথায় পাবো, চলো আমরা সেটাও বের করে ফেলবো, সেটাও কোনো ব্যাপার হবে না আমাদের জন্য। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি খুব চমৎকার, দেখো তো এই I1 কোণটা দুই ভাগে বিভক্ত হয়েছে। এই পাশে যে I1 আছে, এই I1টা আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি, সবাই একটু ভালো করে খেয়াল করো, খুব চমৎকারভাবে খেয়াল করো। এই I1টা ওইখানে এই R1 এবং X1 হয়েছে, অর্থাৎ I1টা ওইখানে দুই ভাগে বিভক্ত হয়েছে, একটা X1 একটা R1। তাহলে I1 সমান কি লেখা যায় বলো তো, এই পাশে যেটা I1, এই পাশে যেটা I1, এই পাশে যেটা I1, সেটা ওই পাশে হচ্ছে X1 প্লাস R1। আচ্ছা ঠিক আছে, খুবই ভালো। তাহলে আমি একদম সিম্পলভাবে লিখতে পারি যে I1 সমান R1 এবং হচ্ছে কি X1। তাহলে X1 সমান কি লেখা যায়, I1 থেকে যদি R1টা বাদ দিয়ে দিই, I1 থেকে যদি R1টা বাদ দিয়ে দিই, I1 থেকে R1টা বাদ দিলে X1 পাওয়া যাবে। তাহলে আমরা এখানে একইভাবে আমরা X2 এরটাও লিখে ফেললাম। তাহলে I1 থেকে R1 বাদ দিলে X1 পাবো, I2 থেকে R2 বাদ দিলে, I2 থেকে R2 বাদ দিলে X2 পাবো। আর এটাই আমাদের বিচ্যুতি কোণ, আমরা বিচ্যুতি কোণ বের করতে চাচ্ছিলাম, সেটাই আমরা পেয়েছি। আমরা যদি একটু সাজিয়ে লিখি, কেন সাজিয়ে লিখবো, কারণ হচ্ছে আমাদের আইগুলাকে এক পাশে রাখতে চাই। তাহলে I1 এবং I2কে এক পাশে রেখেছি, এরপর R1 মাইনাস আছে, R2 মাইনাস আছে, তাদেরকে এক পাশে রেখেছি। তাহলে এটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণের সূত্র। পরীক্ষায় যখন তোমাকে বিচ্যুতি কোণ বের করতে বলবে, তখন তুমি এই সূত্র দিয়ে অঙ্ক করবে। আচ্ছা আরেকটু শর্ট করে দিব তোমাকে, তুমি একটু দেখো তো R1 প্লাস R2 সমান কী পেয়েছিলে, দেখো তো R1 প্লাস R2 সমান কী পেয়েছিলে, এ পেয়েছিলে। তাহলে আরেকটু শর্ট করে দিই তোমাকে, তাহলে দেখো তুমি R1 প্লাস R2 এর পরিবর্তে কী লিখতে পারবে, R1 আর R2 এর পরিবর্তে এ লিখতে পারবে। তাহলে I1 I2 মাইনাস মাইনাস কমন নিলে R1 প্লাস R2 হয়ে যাচ্ছে, আর R1 প্লাস R2 এর পরিবর্তে এ লেখা যাবে, আর এখানে আছে বিচ্যুতি কোণ। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিজমের দ্বিতীয় সূত্র, যেটাকে আমরা বক্স করেছি। তাহলে প্রিজমের বিচ্যুতি কোণ হচ্ছে I1 প্লাস I2 মাইনাস প্রিজম কোণ, অথবা R1 এবং R2 বাদ যাবে। তাহলে প্রিজমের বিচ্যুতি কোণ হচ্ছে, আমরা এভাবে বলতে পারি, আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বাদ দেওয়া। আপতন কোণ থেকে প্রতিসরণ কোণকে বাদ দিলে আমরা বিচ্যুতি কোণ পাবো। এটার ফিল আসলে এখানে পাওয়া যায়, আপতন কোণ যাচ্ছিল, বাঁকা হয়ে প্রতিসরণ কোণ গেল, বাদ দিলেই বিচ্যুতি কোণ পাওয়া যায়। আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বাদ দিলে আমরা বিচ্যুতি পাওয়া যায়, আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বাদ দিলে বিচ্যুতি পাওয়া যায়। এই হচ্ছে আমাদের প্রিজমের দ্বিতীয় সূত্র, এটা দিয়ে আমাদের ম্যাথ করতে হবে। আমি আবার বলছি, তুমি যদি প্রমাণ না পড়ো এখানে, তাহলে দেখা যাবে তুমি I1 R1 I2 R2 প্রিজম কোণ বিচ্যুতি কোণ তুমি গুলাই ফেলবে, তোমার মাথায় থাকবে না, তুমি ম্যাথ করতে গিয়ে ভুল করে দিয়ে আসবে। সেই জন্য এগুলো দরকার আছে, সেই জন্য আমরা এইভাবে বলছি। সবাই এটাও তুলে নাও একটু, সবাই দ্রুত। ওকে, সো এইটুকু পর্যন্ত কি বোঝা গেল? সবাই একটু দেখো, আমাকে একটু জানাও তোমরা বুঝতে পেরেছো কিনা, সব কিছু ওকে আছে কিনা। ওকে, আচ্ছা ঠিক আছে, তোমরা বলতে বলতে আমি আরেকবার একটু রিপিট করব, সমস্যা নেই। তোমরা আমাকে এইটুকু পর্যন্ত বুঝতে পেরেছো কিনা একটু বলো। ওকে গুড। যারা ক্লাস করছো, আসলেই রিয়েলি ক্লাস করছো, নোট করছো, তার একটু বলো কি অবস্থা, কেমন বুঝতে পারছো কিনা। আমরা কিন্তু একদম স্লো মোশনে, একেবারে ধীরে ধীরে আস্তে আস্তে তোমাদেরকে প্রিজমের সূত্রগুলো দেখাচ্ছি, কিভাবে এলো দরকার আছে, সেই জন্য সবাই একটু এটা ইনফর্ম করো আমাকে, বুঝতে পারছো কিনা। ওকে গুড, চলো এরপর আমরা একটু সামনের দিকে যাই। আমাদের তৃতীয় সূত্র, লাস্ট ফর্মুলা, তারপর আমাদের প্রিজম টপিকটা শেষ হবে, এবং তখন আমরা চলে যাব প্রিজম টপিকের পরে আমরা কিছু ম্যাথ করব। প্রিজম থেকে আমাদের বোর্ড পরীক্ষায় কেমন সিকিউ আসে সেটা আমরা সলভ করব। তারপর আমরা খুব অল্প সময়ে দূরবীক্ষণ যন্ত্র আর অনুবীক্ষণ যন্ত্রটা দেখতে পারবো, কারণ দূরবীক্ষণ এবং অনুবীক্ষণ যন্ত্রের জন্য খুব একটা টাইম আমাদের লাগবে না, কারণ এটা ছোট একটা টপিক, খুব বেশি টাইম আমাদের লাগবে না। ওকে ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম, চলো এবার তৃতীয় সূত্রটা দেখি। প্রিজমের তৃতীয় সূত্রটা একটু দেখব আমরা।
প্রিজমের তৃতীয় সূত্র হচ্ছে কি জানো? প্রিজমের তৃতীয় সূত্র হচ্ছে একটা নতুন টপিক তোমাকে আলোচনা করব, সেটা হচ্ছে মিনিমাম বিচ্যুতি। অর্থাৎ এটা যে বিচ্যুত হচ্ছে, এটা মিনিমাম কতটুকু বিচ্যুত হতে পারবে, তাহলে আমরা ন্যূনতম বিচ্যুতি নিয়ে আলোচনা করব। চলো এবার আমরা ওই টপিকটাতে যাই, ন্যূনতম বিচ্যুতি। চলো, ওকে, ন্যূনতম বিচ্যুতি। সবাই হেডলাইন দিয়ে ফেলো, মিনিমাম ডেভিয়েশন বা ন্যূনতম বিচ্যুতি। সবাই হেডলাইন দিয়ে ফেলো, ন্যূনতম বিচ্যুতি। ওকে, ন্যূনতম বিচ্যুতি। দিন শেষে তোমাকে আমার পড়াতেই হবে, তোমাকেও পড়তেই হবে, দুইজন একসাথে মিলে ভালো করতেই হবে। কথা বুঝতে পেরেছো? কাজেই পড়তেই হবে। আমরা আসলে পড়াশোনাটা কঠিন জিনিস, বাট কিছু করার নাই, তোমাকে একটু পড়তেই হবে। সেজন্য বুঝে বুঝে পড়লে না মজা পাবে, ভালো লাগবে। বুঝে বুঝে পড়ার ট্রাই করো সবাই। আচ্ছা ঠিক আছে, ওকে। চলো এবার ন্যূনতম বিচ্যুতির যে বিষয়টা আছে সেটা একটু আমরা আলোচনা করি। ন্যূনতম বিচ্যুতির কিছু কন্ডিশন আছে, কখন প্রিজমে আলোটা সবচেয়ে কম বেঁকে যাবে। বিচ্যুতি শব্দের অর্থ বেঁকে যাওয়া, বিচ্যুতি শব্দের অর্থ হচ্ছে বেঁকে যাওয়া। বিচ্যুতি শব্দের অর্থ কি? বেঁকে যাওয়া। এখন কথা হচ্ছে কখন এটা সবচেয়ে কম বেঁকে যাবে। সবচেয়ে কম কখন বেঁকে যাবে? ন্যূনতম বিচ্যুতি বলতে কম বেঁকে যাওয়া। কি শর্তে এটা কম বেঁকে যাবে? দুটো কন্ডিশন আছে। যখন এটা খুব কম বেঁকে যাবে তখন যেটা হবে, অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের প্রিজমের সেই চিত্রটা আরেকবার দেখাতে চাই, আরেকবার দেখাই, তাহলে দেখো কখন সবচেয়ে কম বেঁকে যাবে জানো? যখন হচ্ছে আমার এই যে আপতন কোণ যেটা আছে অবিলম্বের সাথে, সেই আপতন কোণটা আর যেটা নির্গত কোণ আছে অবিলম্বের সাথে, সেই নির্গত কোণটা যখন সমান হবে, তাহলে কোন কন্ডিশনে আমার বিচ্যুতি সবচেয়ে মিনিমাম হবে? যখন আপতন কোণ আর হচ্ছে নির্গত কোণ এই দুটা সমান হবে, এবং যখন আমার প্রতিসরণ কোণদ্বয় পরস্পর সমান হবে। এই দুটা কন্ডিশনে ন্যূনতম বিচ্যুতি পাওয়া যায়। তাহলে সবচেয়ে মিনিমাম বিচ্যুতি আমরা পাবো। আমি আবার বলছি, কন্ডিশনগুলো লিখে দিলে না তুমি বুঝতে পারবে। তাহলে শর্ত কি দেখো, দুইটা কন্ডিশন আছে, দুইটা শর্ত আছে, দুইটা শর্ত সাপেক্ষে আমরা ন্যূনতম বিচ্যুতি পাই। অনেকে তিনটা শর্ত দেয়, আপাতত দুইটা দিলেই চলবে। একটা হচ্ছে প্রথম আপতন কোণ দ্বিতীয় আপতন কোণের সমান হতে হবে, অথবা আপতন কোণ নির্গত কোণের সমান হতে হবে। আরেকটা হচ্ছে প্রথম প্রতিসরণ কোণ দ্বিতীয় প্রতিসরণ কোণের সমান হতে হবে। যদি এটা হয় তাহলে এটা হলে বিচ্যুতিটা মিনিমাম হবে, এটা হলে বিচ্যুতি মিনিমাম হবে, এটা হলে বিচ্যুতিটা মিনিমাম হবে। এই শর্তে বিচ্যুতি ন্যূনতম বিচ্যুতি পাওয়া যাবে, এই শর্তে ন্যূনতম বিচ্যুতি হবে। তাহলে কন্ডিশনগুলো লিখে ফেলো সবাই দ্রুত। কি শর্তে আমরা সবচেয়ে কম বিচ্যুতি পাবো? যদি আমাদের আপতন কোণগুলো সেম হয়, আমাদের প্রতিসরণ কোণগুলো সেম হয়, তাহলে আমরা সবচেয়ে কম বিচ্যুতি পাবো। সবাই কন্ডিশনগুলো লিখে ফেলো দ্রুত। ওকে, ঠিক আছে। তাহলে চলো এবার আমরা একটু দেখি। তাহলে মোটামুটি এইটুকু গেল। এবার আমরা একটু দেখাবো তোমাদেরকে যেটা, সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতির সূত্রটা কি। আর এখানে সবসময় পরীক্ষাটা এমসিকিউ আসে, সেই এমসিকিউটা দেখাচ্ছি। দেখো, ন্যূনতম বিচ্যুতির একটা গ্রাফ আছে। এই গ্রাফটা যদি একটু খেয়াল করো সবাই, গ্রাফটা একটু দেখো। গ্রাফের এই পাশে হচ্ছে বিচ্যুতি কোণ, এই পাশে হচ্ছে আপতন কোণ। কতক্ষণ আমরা আলো ফেলছি। প্রশ্ন হচ্ছে কেন আপনি এই পাশে আপতন কোণ দিয়েছেন? বিকজ আমরা কত অ্যাঙ্গেলে আলো ফেলবো সেটা আমাদের হাতে, আমাদের ইচ্ছা হচ্ছে 60 ডিগ্রিতে আলো ফেলবো, আপতন কোণ 60। আমাদের ইচ্ছা হচ্ছে 45 আলো ফেলবো, আপতন 40। তাহলে আপতন কোণ আমার হাতে, আর আমার হাতে আপতন কোণ। বিচ্যুতি কোণ কিন্তু আমার হাতে না, বিচ্যুতি কোণ কিন্তু প্রিজম যেটা বিচ্যুত করে দিবে। বিচ্যুতি কোণ কিন্তু প্রিজমের উপাদানের উপর ডিপেন্ড করবে, প্রিজমের কোণের উপর ডিপেন্ড করবে। সেজন্য এটা ন্যূনতম বিচ্যুতি যেটা আছে, ন্যূনতম বিচ্যুতি বলবো না, বিচ্যুতি কোণ যেটা আছে সেটা ওয়াই অক্ষে বসিয়েছি। বিশ্বাস করো ভাই, এই গ্রাফটা তোমার এমসিকিউতে আসবে, সিকিউতে আসবে। খুবই ফেমাস একটা গ্রাফ। সবাই একবার গ্রাফটা দেখো, চক্ষু মিলিয়ে দেখো একবার, এটা তোমার এমসিকিউতে আসবে। আমি এখানে কেন এসেছি, আমরা এখানে কেন এসেছি? জেনেক্স এখানে এসেছে তোমাকে একটা এমসিকিউ কমন ফেলানোর জন্য, দুইটা এমসিকিউ কমন ফেলানোর জন্য, একটা সিকিউ কমন ফেলানোর জন্য। আমাদের এই ক্লাস থেকেই তোমার টেস্ট পরীক্ষায় কমন আসবে 100%। সেই জন্য এসেছি। দেখো একটু, এই গ্রাফটা তোমার টেস্ট পরীক্ষায় আসবে। এই গ্রাফটা একবার ভালো মতো দেখো, আপতন কোণ ভার্সেস বিচ্যুতি কোণের গ্রাফ।
এখানে গ্রাফটা যদি একটু তোমাকে বুঝায় তাহলে চলো একটু বোঝানো শুরু করি গ্রাফটা। দেখো প্রথমত হচ্ছে এখানে একটা পয়েন্ট আমরা নিয়েছি, এই পয়েন্ট বরাবর আমরা নিচে নামলাম, এই পয়েন্ট বরাবর আমরা উপরে গেলাম, তাহলে এখানে একটা আপতন কোণ পাচ্ছি আমরা। মনে করো এই আপতন কোণের মান হচ্ছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি। আপতন কোণ যখন 10 ডিগ্রি তখন বিচ্যুতি কোণের একটা ভ্যালু পাচ্ছি, বাট সেটা অনেক উপরে, তার মানে বিচ্যুতি কোণটা হচ্ছে কি ম্যাক্সিমাম, এটা হচ্ছে ম্যাক্স। বাট আমরা তো পড়াচ্ছি তোমাদেরকে মিনিমাম বিচ্যুতি কোণ, মিনিমামটা পড়াচ্ছি। তারপর আমরা আরেকটা বিন্দু নিয়েছি, আপতন কোণ আরেকটু বেশি 20 ডিগ্রি, আমরা সেখানেও একটা বিচ্যুতি কোণ পেয়েছি, সেটা মিনিমাম না। আমরা আরেকটা ভ্যালু নিয়েছি আপতন কোণের, মনে করো এটা হচ্ছে 40 ডিগ্রি। আমরা এটাকে একটু মার্ক করি, এই কোণটাকে আমরা মার্ক করলাম 40 ডিগ্রিকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিচ্যুতি কোণের এই মানটা সবচেয়ে কম। দ্যাট ইজ ওয়াই এটাকে আমরা বলছি ন্যূনতম বিচ্যুতি। তাও ন্যূনতম বিচ্যুতি কিন্তু একটা ফিক্স আপতন কোণের জন্য পাওয়া যাচ্ছে। দেন আবার যদি আমরা আপতন কোণকে বাড়ানো শুরু করি, আবার বাড়ানো শুরু করি, এভাবে করে আমরা 60 ডিগ্রি পর্যন্ত নিয়ে গেলাম, আপতন কোণকে বাড়িয়ে আমার বিচ্যুতি কোণ আবার বাড়া শুরু করবে। তাহলে আমার বিচ্যুতি কোণটা প্রথমে বৃদ্ধি পেয়ে আবার প্রথমে কমতে থাকে, দেন আবার বাড়তে থাকে। তাই প্রথমে দেখো কমেছে, আবার বেড়েছে, এবং এই বাড়ার সময় একটা মিনিমাম বিচ্যুতি পাওয়া যায়, এটাই ন্যূনতম বিচ্যুতি, এবং এটা একটা অ্যাঙ্গেলে পাওয়া যায়। তাহলে এই গ্রাফটা আমি তোমাকে বোঝাতে পেরেছি। তাহলে বিচ্যুতি কোণ প্রথমে কমবে, তারপর আবার বাড়বে, এবং যে জায়গায় সবচেয়ে মিনিমাম পাওয়া যাবে এটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতি। দেখো এই গ্রাফটা তোমার পরীক্ষায় আসবে। ওকে, গুড। এবার চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। দেখো বিচ্যুতি কোণের এই গ্রাফ দিয়ে কিন্তু সিলেট বোর্ড 2015 সালে প্রশ্ন করেছে। তোমরা দেখো সিলেট বোর্ড 2015 সালের প্রশ্নটা দেখো, সিলেট বোর্ড 2015 সালের প্রশ্ন কিন্তু কোথায় থেকে এসেছে? ন্যূনতম বিচ্যুতি থেকে এসেছে। একইভাবে অনেকগুলো এমসিকিউ এসেছে, কিন্তু এই বিচ্যুতি কোণ দেওয়া আছে, এই আপতন কোণ দেওয়া আছে, ওই পয়েন্টটা মার্ক করছি, যে পয়েন্টটা সবচেয়ে ন্যূনতম, এবং মার্ক করছি সেই কোণটা 30 ডিগ্রি। আপতন কোণ মার্ক করছি 45 ডিগ্রি, আপতন কোণ 45 ডিগ্রি, এবং বিচ্যুতি কোণ, মিনিমাম বিচ্যুতি কোণ 30 ডিগ্রি। এভাবে করে তোমাকে সিকিউ সলভ করাবো, আমি এই প্রশ্নটা সলভ করাবো। এখন না, এখনও তো তোমাকে আমি ন্যূনতম বিচ্যুতির সূত্র শিখাইনি, তাহলে ন্যূনতম বিচ্যুতির গ্রাফটা শিখাইছি। ওকে, তাহলে বলো তো সবাই, ন্যূনতম বিচ্যুতির শর্ত কি? দুইটা শর্ত। ন্যূনতম বিচ্যুতির শর্ত কয়টা? সবচেয়ে কম বেঁকে যাবে। কয়টা শর্তে? দুইটা শর্ত আছে। একটা হচ্ছে আপতন কোণ দুইটা সমান হতে হবে, প্রতিসরণ কোণ দুইটা সমান হতে হবে, I1 সমান I2 হতে হবে, R1 সমান R2 হতে হবে, এবং ন্যূনতম বিচ্যুতির গ্রাফ হচ্ছে এটা। ওকে, এবার আসো ভালো করে খেয়াল করো, আমরা ন্যূনতম বিচ্যুতির সূত্র দেখাবো তোমাদেরকে। তাহলে এখন আসো ন্যূনতম বিচ্যুতির সূত্র লিখো সবাই। ন্যূনতম বিচ্যুতির, এটাকে আমরা ডেল্টা মিনিমাম বলি। কি বলি? ডেল্টা মিনিমাম বলি। এটা ডেল্টা এম বা ডেল্টা মিনিমাম, এর সূত্রটা আমরা তোমাদেরকে দেখাবো। ওকে, চলো ন্যূনতম বিচ্যুতির সূত্রটা একটু দেখি। ওকে, তাহলে আমাদের অলরেডি বিচ্যুতি কোণের সংজ্ঞাটা জানা আছে না? বলো তো বিচ্যুতি কোণের সংজ্ঞাটা কি ছিল? আপতন কোণ থেকে প্রতিসরণ কোণ বাদ যাবে, এটা ছিল আমাদের ন্যূনতম বিচ্যুতি, এটা হচ্ছে আমাদের বিচ্যুতি কোণের সংজ্ঞা। 2 নম্বর সূত্র ছিল এটা, 2 নম্বর সূত্র এটা ছিল। এখানে আমরা বলছি I1 আর I2 সেম, তাহলে I1 আর I2 যদি সেম হয় আমরা 2I বলবো। আবার R1 এবং R2 সেম, তাই 2R বলবো। আবার এটা তখন হয়ে যাবে ডেল্টা মিনিমাম, তখন কিন্তু এটার ডেল্টা থাকবে না। তুমি যখনই I1 এবং I2কে সমান ধরে ফেলবে, R1 এবং R2কে সমান ধরে ফেলবে, I1 এবং I2 সমান, R1 এবং R2 সমান, তখন এটা হবে মিনিমাম বিচ্যুতি। এবার আসো, এই যে আমরা আবার আরেকটা সূত্রে দেখেছি, 1 নম্বর সূত্রে দেখেছি কি? 1 নম্বর সূত্রে আমরা দেখেছি A সমান R1 প্লাস R2 ছিল। সো দুটা যদি সমান হয় তাহলে 2R সমান A, তাহলে R সমান কি? A/2। আর সমান কি পাচ্ছি? A/2 পাচ্ছি। তাহলে আমি আর এর পরিবর্তে কি লিখতে পারি? A/2 লিখতে পারি, অথবা 2R এর পরিবর্তে আমি কি লিখতে পারি? A লিখতে পারি। ঠিক আছে, আমি 2R এর পরিবর্তে A লিখেছি। তাহলে আমাদের কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি ডেল্টা মিনিমাম, আমরা পাচ্ছি এখানে 2I, আমরা পাচ্ছি এখানে -A। আচ্ছা, সো এটাই হচ্ছে আমাদের, আমরা আরেকটু সামনের দিকে যাব, যদিও এটা হচ্ছে আমাদের মিনিমাম বিচ্যুতির সূত্র বলতে পারো। এই যে সুন্দর,
ঠিক আছে, আমরা আরেকটু সাজানোর চেষ্টা করি। হ্যাঁ, আমরা আরেকটু সাজানো, এটাও একটা কিন্তু ন্যূনতম বিচ্যুতির সূত্র, কিন্তু আমি বক্স করেছি, তোমরা বক্স করে ফেলো মাঝে মাঝে, এটা দিয়ে আমরা ম্যাথ করবো। তাহলে ন্যূনতম বিচ্যুতির একটা কন্ডিশন কি, I1 এবং I2 কে সমান হতে হবে, R1 এবং R2 কে সমান হতে হবে, সেই ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাবো। ওকে, বুঝতে পারছো সবাই? ওকে, ঠিক আছে, চলো আমরা আরেকটু সামনের দিকে যাই। এবার এতক্ষণ পর আমরা ওই যে আমাদের যে প্রিজম আছে, সেই প্রিজমের যে প্রতিসরণাঙ্ক আছে, আমি গত ক্লাসে বলেছি প্রিজমের প্রতিসরণাঙ্ক, প্রিজম যদি কাচের তৈরি হয় প্রতিসরণাঙ্ক 1.5, প্রিজমের যে প্রতিসরণাঙ্ক আছে সেটার সাথে একটা রিলেশন দেখানোর চেষ্টা করব। তাহলে চলো প্রিজমের সাথে একটা রিলেশন দেখানোর চেষ্টা করি। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সাইন আই বাই সাইন আর, মনে পড়ে কিনা দেখো। আর যারা গত ক্লাসটা করো নাই সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের ক্লাস 9-10 জানা আছে, জার্মান বিজ্ঞানী স্নেলের সূত্র, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন হচ্ছে প্রতিসরণাঙ্ক মিউ মিউ। ওকে, এখন পরের লাইন আমরা কি লিখতে পারি দেখো, সাইন ওকে আই, সাইন আই এর পরিবর্তে কি লেখা যায়, আমরা যদি এখানে একটু দেখি, তাহলে এখান থেকে আইটা একটু বের করো তো সবাই, এখান থেকে আইটাকে আলাদা করো তো, সেপারেট করো তো, তাহলে ডেল্টা মিনিমাম প্লাস হচ্ছে এ, ওকে, এ প্লাস ডেল্টা মিনিমাম ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে আই। তাহলে আমরা কিন্তু এখান থেকে আইকে সেপারেট করে ফেললাম। তাহলে দেখো আপতন কোণ সমান কি, এ প্লাস, আমরা দেখো কি করেছি, এটাকে পাশে এনেছি, এ প্লাস ডেল্টা মিনিমাম, এ প্লাস ন্যূনতম বিচ্যুতি, তারপর 2টাকে ভাগ করে দিয়েছি, তাহলে আমরা আই পেয়েছি। তাহলে আই সমান কি, এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2। তাহলে আমরা এখানে সেটা লিখেছি, এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2। গুড, আমরা ভাগ আছে, ভাগটা দিয়ে দিলাম। ওকে, দেন আবার লিখেছি সাইন, এবার হচ্ছে আমার আর আছে, আর বলতে কি বুঝাচ্ছি, আর বলতে একটু আগেই দেখিয়েছি যে এ সমান যদি 2r হয় তাহলে আর সমান হবে a বাই 2, আর সমান হবে কি a বাই 2। তাহলে আর সমান যদি a বাই 2 হয় তাহলে a বাই 2, এই তো, তারপর হচ্ছে সমান মিউ। সো এটা হচ্ছে প্রতিসরণাঙ্ক, এটা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক, দেওয়া থাকবে, দেওয়া না থাকলে প্রিজম যদি কাচের তৈরি হয় 1.5 ধরে নিতে পারবো প্রিজমের প্রতিসরণাঙ্ক। এটা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক, নর্মালি 1.5 হয়, কারণ এটা কাচের তৈরি হলে 1.5 প্রিজমের প্রতিসরণাঙ্ক। ঠিক আছে, ওকে, তাহলে এই যে সূত্রটা, চল এটাকে একটা বিগ বক্স করি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, এটাকে আমরা একটা বড় বক্স করব, খুবই ইম্পর্ট্যান্ট একটা সূত্র, বিগ বক্স করে রেখে দিলাম। সো এই সূত্রটা সবাই মার্ক করো, এটা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ এসেছে পরীক্ষায়, এটা দিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে। সো এটাকে একটু বক্স করে ফেলো, সবচেয়ে বেশি প্রশ্ন আসা হচ্ছে এটা। এবং আমরা সেই সাথে প্রিজমের যে সূত্রগুলো সেটা আমরা শেষ করেছি। সো প্রিজমের 3টা সূত্র ছিল, সব শেষ, এখন আমরা প্র্যাকটিসে যাব। ওকে, দেখি তোমাদের কি অবস্থা, তোমরা আছো কি না, নাকি আমাকে ছেড়ে, আমাকে রেখে, আমাকে একা রেখে চলে গেছো? হ্যাঁ, যেও না সাথী, খেয়ে যাও লাতি, হি হি হি, লাতি লাতি কার দরকার নেই, চরি ভাইয়া চরি, আসো। সো যেটা বলছিলাম, ওকে, তোমরা মোটামুটি বুঝতে পেরেছো কিনা একটু বলো। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের প্রিজমের লাস্ট ফর্মুলা ছিল। সো এখান থেকেই সবচেয়ে বেশি আমার কি পরীক্ষায় প্রশ্ন এসেছে। আমরা এবার সামারি করার পালা, আমরা একটু সূত্রগুলা লিখে দিচ্ছি শুরু থেকেই, সব আমার সাথে বলো। ফার্স্ট অফ অল হচ্ছে প্রিজম কোণ এ সমান R1 প্লাস R2, নাম্বার টু বিচ্যুতি কোণ ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস হচ্ছে আমার ওই R1 প্লাস R2 বা এ লিখলাম। এবং তৃতীয় যে ফর্মুলাটা সেটা হচ্ছে ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে I1 এবং I2 সেম হবে, R1 এবং R2 সেম হবে, সেক্ষেত্রে প্রিজমের প্রতিসরণাঙ্ক সমান হবে সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 ডিভাইডেড বাই আবার সাইন এ বাই 2। সো এই 3টা হচ্ছে প্রিজমের ফর্মুলা। তোমরা ভালো মতো প্রিজম বুঝতে পেরেছো কিনা জানো, প্রিজম থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কাজেই একটু করে দেখে নাও। এই হচ্ছে প্রিজমের সব ম্যাথ। ওকে, যদি সব কিছু ওকে থাকে, ক্লিয়ার থাকে, তাহলে আমরা চলো একটু
ঘুরে আসি অন্য জায়গা থেকে, কোন জায়গা, ম্যাথ থেকে ঘুরে আসি। ওকে, তাহলে আসো আমরা কিছু প্রিজম, এতক্ষণ ধরে যে প্রিজম পড়িয়েছি সেটার ম্যাথগুলো একটু দেখব, এবং আমাদের বেশি সময় লাগবে না, তারপর আমরা খুব অল্প সময় অনুবীক্ষণ আর দূরবীক্ষণ যন্ত্রটা দেখব। আচ্ছা, প্রিজমটির আমাদের প্রথমত এই প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড 17 সালে এসেছে, সবাই খাতার উপরে লিখো ঢাকা বোর্ড 17, যাতে করে পরবর্তীতে টেস্ট পেপার খুলে প্রশ্নটা পেয়ে যাও। সবাই লিখো ঢাকা বোর্ড 17, সবাই লিখে ফেলো ঢাকা বোর্ড 17। ওকে, কি প্রশ্ন করেছে, বলা হচ্ছে প্রিজমটির ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো, প্রিজমটির মিনিমাম বিচ্যুতি কোণ, ন্যূনতম বিচ্যুতি কোণ নির্ণয় করো। সো আমাকে এখানে একটা আপতন কোণ দেওয়া আছে, আমাকে এখানে একটা আপতন কোণ দেওয়া আছে, আর কিচ্ছু দেওয়া নাই। প্রিজমের উপাদান দেওয়া আছে গ্লাস, বলা আছে প্রিজমটা গ্লাস মাধ্যমে তৈরি, তাহলে একটা কথা লেখা আছে এটা কাঁচ মাধ্যম, এই কথাটা বলা আছে, আর বলা আছে হচ্ছে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন ছিল যেটা এখানে আসে নাই হয়তো, প্রত্যেকটা প্রিজমের বাহু, এখানে বাহুগুলো সমান, প্রত্যেকটা প্রিজমের বাহুগুলো হচ্ছে সমান দেওয়া ছিল। তো কাজেই দেখো আমি একটু সিম্পলি বলি, ঢাকা বোর্ড 17 সালের প্রশ্ন, খুব চমৎকার একটা প্রশ্ন, ঠিক আছে। ওকে, একটু দেখো তো, এখানে আপতন কোণ দেওয়া আছে, প্রিজমের 3টা বাহু সমান বলা আছে, আর হচ্ছে এটা যে কাঁচ মাধ্যম সে কথাটা বলা আছে। 3টে হিন্টস তোমাকে দিয়েছে, জিজ্ঞেস করেছে ন্যূনতম বিচ্যুতি। তো ন্যূনতম বিচ্যুতির জন্য কি কি লাগে, প্রতিসরণাঙ্ক দরকার। ন্যূনতম বিচ্যুতির জন্য কি দরকার, ন্যূনতম বিচ্যুতির জন্য হচ্ছে তোমার এই যে এখানে ন্যূনতম বিচ্যুতি আছে, প্রিজম কোণ দরকার। ন্যূনতম বিচ্যুতির জন্য আর কি দরকার, আর কিছু দরকার নেই, এই জিনিসগুলো দরকার, প্রিজম কোণ দরকার, তারপর হচ্ছে প্রতিসরণাঙ্ক দরকার ন্যূনতম বিচ্যুতির জন্য। অন্যভাবেও করা যায়, আরেকটা ফর্মুলা কি শিখিয়েছি তোমাদেরকে, 2i - a। এখনও স্টিল তোমার কি আপতন কোণ দরকার, আর হচ্ছে কি প্রতিসরণ কোণ দরকার। তো আমরা চলো যে কোনো একটা দিয়ে করলেই হবে, এটা দিয়েও করতে পারো, ওইটা দিয়েও করতে পারো, যে কোনো একটা দিয়ে করলে চলবে। আচ্ছা ঠিক আছে, সো আমরা দেখাচ্ছি, আমরা মেইনলি এই ফর্মুলা দিয়ে করার ট্রাই করব। তো এখন দরকার হচ্ছে মিউ। সো মিউ হচ্ছে, আমি বলেছি যেহেতু কাঁচ মাধ্যম বলা আছে, মিউকে বসাবে কত, 1.5। তারপর এ, যখন 3টা বাহু সমান হবে তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। সো যদি কখনো তোমাকে বলে 3টা বাহু সমান, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ চিন্তা করবে। সমবাহু ত্রিভুজ চিন্তা করার মাধ্যমে সমবাহু ত্রিভুজ যদি হয় তাহলে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি। তাহলে আবার বলছি, যদি 3টা বাহু সমান হয় সমবাহু ত্রিভুজ, প্রত্যেকটা অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি। সো এ পেয়েছো আর মিউ পেয়েছো, সো ডেল্টা মিনিমাম এখান থেকে বের করতে পারবে। আমি আবার বলছি, মিউ আছে 1.5, এ হচ্ছে 60, এখান থেকে ডেল্টা মিনিমাম বের করে ফেলতে পারবে। আর পরে যে 27 ডিগ্রি দিয়েছে সেটার কাজ কিন্তু পরের লাইনে। ওকে, উদ্দীপকের আলোকে রশ্মিটি এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা, অর্থাৎ পৃষ্ঠ দিয়ে নির্গত হবে কিনা, এ কথার অর্থ হচ্ছে নির্গত রশ্মিটা পৃষ্ঠ বরাবর হবে কিনা, নির্গত রশ্মি পৃষ্ঠ বরাবর হবে কিনা। তার মানে শেষ যে আপতন কোণটা আছে সেটা অবিলম্বের সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে কিনা। তাহলে নির্গত রশ্মি পৃষ্ঠ দিয়ে যাবে কিনা, পৃষ্ঠ মানে বিভেদ তল, নির্গত রশ্মি বিভেদ তল দিয়ে যাবে কিনা, এসি দিয়ে যাবে কিনা। এই যে দেখো এ আর এই যে সি, নির্গত রশ্মি এসি দিয়ে যাবে কিনা, এ কথার অর্থ হচ্ছে বিভেদ তলের সাথে যে কোণটা সেটা 90 হবে কিনা, অর্থাৎ I2 90 হবে কিনা জিজ্ঞেস করেছে। তাহলে দ্বিতীয় প্রশ্ন আমাকে জিজ্ঞেস করেছে I2 90 ডিগ্রি হবে কিনা। সো I2 বের করতে হবে আমাকে, I2 90 ডিগ্রি হবে কিনা এই জিনিসটা আমাকে বের করতে হবে। তো এটার জন্য আমাদের এখানে 3টা ফর্মুলা আছে, এই ফর্মুলা ইউজ করলে চলে আসবে। দেখো তোমার কাছে এ জানা আছে, তোমার কাছে আই জানা আছে, আই দেওয়া আছে, I1 দেওয়া আছে। সো তুমি I1 আছে আর হচ্ছে তোমার কাছে এ আছে। সো এই দুটা ফর্মুলাকে ইউজ করে তুমি কি বের করবে, ন্যূনতম বিচ্যুতিও জানা আছে। সো তুমি এই দুটা ফর্মুলাকে ইউজ করে I2 90 কিনা দেখবে, যদি 90 হয় তাহলে হচ্ছে এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে, 90 না হলে, কম বা বেশি হোক, 90 না হলে এসি পৃষ্ঠ দিয়ে নির্গত হবে না। আজকে যেহেতু অনেকটুকু টাইম চলে গেছে সেজন্য আমি আর ডিটেলসে যাচ্ছি না। এরপর আসো এই প্রশ্নটা খেয়াল করো, সকল বোর্ড 18 সালে এটা এসেছে, অল বোর্ড 18 সাল। কি বলা হচ্ছে দেখো, বলা হচ্ছে প্রিজমের প্রতিসরণাঙ্ক বের করো। প্রতিসরণাঙ্ক বললেই আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে দেখো সাইন আই বাই সাইন আর বের করব, ঠিক আছে। সো এখানে বিচ্যুতি কোণ দেওয়া আছে, বিচ্যুতি কোণকে কাজে লাগিয়ে আমরা আর বের করে ফেলতে পারি। ওকে, আর বের করার পর আমরা বসিয়ে দিতে পারি। আমি একটু দেখাচ্ছি, বিচ্যুতি কোণ সমান হচ্ছে 2i প্লাস হচ্ছে ন্যূনতম বিচ্যুতি না, ও আচ্ছা শুধু বিচ্যুতি বলেছে, বিচ্যুতি সমান I1 প্লাস হচ্ছে I2 মাইনাস হচ্ছে এ। ওকে, এটা দিয়ে আমরা করে ফেলতে পারবো। তাহলে I1 হচ্ছে 60 ডিগ্রি, I2 এরপর প্রিজম কোণ 60 ডিগ্রি, এ দেওয়া আছে 60 ডিগ্রি, এরপর হচ্ছে I1 I2 কি দেওয়া নাই, I1 দেওয়া আছে 60 ডিগ্রি,
তাহলে I2 যদি দেওয়া না থাকে তাহলে এটা দিয়ে করা যাবে না। এখানে অবশ্য আমাদের I2 লাগবেও না, এই যে আমরা আর বের করে ফেলতে পারবো, যেহেতু আমার এখানে প্রিজম কোণ দেওয়া আছে, বিচ্যুতি কোণ দেওয়া আছে, এখান থেকে আর বের করে ফেলতে পারবো। আর I হচ্ছে 60 ডিগ্রি, বসাই দিব, আর এর মানটা বসাই দিলে আমরা মিউটা পেয়ে যাব। ঠিক আছে, আমি একটু রাখবা বলছি, I কিন্তু দেওয়া আছে, আর এ থেকে আর পাবো, এ থেকে আমরা আর পাবো, বিচ্যুতি কোণও দেওয়া আছে, বিচ্যুতি কোণ থেকেও বিচ্যুতি কোণের মান বসিয়েও কিন্তু আমরা আর পাবো, আর বের করতে পারবো। আচ্ছা, আর বের করার পরে দুইটা আরই সেম ধরে আর বের করে ফেলবো আমরা। এরপর হচ্ছে আর এর মানটা বসাবো, আই এর মানটা বসাবো, মিও পেয়ে যাব। তোমরা একটু করে হিন্টস দিয়ে দিলাম, তোমরা ট্রাই করলেই হয়ে যাবে। আচ্ছা, আমি একটু সামনে যাচ্ছি কেন, আমাদের দূরবীক্ষণ যন্ত্র আর অনুবীক্ষণ যন্ত্র আছে, সেই জন্য ন্যূনতম বিচ্যুতি ঘটাতে, তার মানে এবার যদি আমরা ন্যূনতম বিচ্যুতি ঘটাতে চাই, আপতন কোণের কিরূপ পরিবর্তন করতে হবে, তা আপতন কোণ কিন্তু দুটাকে সমান করতে হবে, অথবা আমরা এই ফর্মুলা দিয়ে আপতন কোণটা বের করে ফেলতে পারবো। কোনটা দিয়ে? ন্যূনতম বিচ্যুতির যে এই যে মিউ সমান, একদিকে আমরা লিখব সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম ডিভাইডেড বাই 2 সাইন এ বাই 2। এটা দিয়ে আমরা ডেল্টা মিনিমাম বের করব। ডেল্টা মিনিমাম বের করার পরে ডেল্টা মিনিমামের সূত্রটা বসাবো, 2i প্লাস এরপর হচ্ছে কি মাইনাস এ, এখান থেকে আমরা এটা বের করব। দেখো ভালো করে, প্রথমে আমাদের মিউ তো পাবো আগের প্রশ্নে প্রতিসরণাঙ্ক, তাহলে প্রতিসরণাঙ্ক পাওয়া গেছে, এখান থেকে আমরা যেটা বের করব সেটা হচ্ছে ডেল্টা মিনিমাম, মার্ক করে দিচ্ছি। তাহলে এই ফর্মুলাটা প্রথমে বসাবো, ডেল্টা মিনিমাম বের করব, ডেল্টা মিনিমাম বের করার পরে আমরা এখান থেকে আই বের করব। এই আইটা হবে নতুন আপতন কোণ, যার জন্য ন্যূনতম বিচ্যুতি হবে। আগেরটা আপতন কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে এই 60 বাদ দিয়ে মনে করো আমাদের নতুন আপতন কোণ আসছে, মনে করো ফর এক্সাম্পল 97 ডিগ্রি, সম্ভবত এটা 97 ডিগ্রি আসবে। নতুন আপতন কোণ আসছে 97 ডিগ্রি, মনে করো আগে ছিল 60 ডিগ্রি, তাহলে 97 মাইনাস 60, তার মানে 37 ডিগ্রি। অর্থাৎ এখান থেকে যে আইটা পাবো সেটা নতুন আই, আগে যে আইটা দেওয়া আছে সেটা পুরাতন আই। এইটুকু পরিবর্তন করলে, এইটুকু পরিবর্তন করলে, এইটুকু বৃদ্ধি করলে আমরা ন্যূনতম বিচ্যুতি ঘটাতে পারবো। আচ্ছা ঠিক আছে, এরপর সেমভাবে আরেকটা যেটা দেওয়া আছে, দেখো ন্যূনতম বিচ্যুতির যে ম্যাপটা দেওয়া আছে, প্রিজমটির উপাদানের প্রতিসরণাঙ্ক কত? প্রিজমের উপাদানের প্রতিসরণাঙ্ক বের করতে বলেছে, আই দেওয়া আছে, ডেল্টা মিনিমাম দেওয়া আছে, মিউ বের করতে হবে। বুঝতে পারছো কোন ফর্মুলা হবে? একটু আগে দেখিয়েছি, তৃতীয় ফর্মুলা, মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 ডিভাইডেড বাই সাইন এ বাই 2। সো এখানে ভালো করে খেয়াল করো, আই দেওয়া আছে আর হচ্ছে ডেল্টা মিনিমামের মানটা দেওয়া আছে, আই দেওয়া আছে, তাহলে আর বের করতে হবে। তো আর কীভাবে বের করব? আর বের করার জন্য আমরা জানি আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন। এখন মিনিমাম, এই যে আমরা যদি 45টা নিই, 45 ডিগ্রি আই এর মানটা, এটা কখনোর জন্য? মিনিমামের জন্য। তো মিনিমামে আমাদের কি হয় বলো তো? মিনিমামে I1 এবং I2 সমান হয়, আর R1 এবং R2 কি হয়? সমান হয়। কাজেই মিনিমামের ক্ষেত্রে আমরা এখানে আই পাচ্ছি কত? 45, সাইন 45 বসালাম। মিউ অলরেডি আমাদেরকে কি বের করতে বলেছে? আচ্ছা, মিউ বের করতে বলেছে, তাহলে আমাদের দরকার এখন কি? আমাদের দরকার আর। তাহলে আরটা আমরা কই পাবো? এ বের করে এ থেকে আমরা আরটা পেতে পাবো। আচ্ছা, আমি এই অঙ্কটা একটু করাই দিই তোমাদেরকে, যেহেতু এটা একটু জটিল মনে হচ্ছে, এটা একটু করাই দিচ্ছি, একটা অঙ্ক ফুল করাই দিচ্ছি, ভালো করে খেয়াল করো। আমাকে কি কি ভ্যালু দেওয়া আছে? অনেকগুলো ভ্যালু এখানে দেওয়া আছে, আপতন কোণের অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, বিচ্যুতি কোণের অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। ওকে, আচ্ছা, এখন আমাদেরকে কি বের করতে বলছে? প্রতিসরণাঙ্কটা বের করতে বলেছে, অর্থাৎ মিউ বের করতে বলেছে। আচ্ছা ঠিক আছে, তা আমরা কি কি ফর্মুলা জানি বলো? প্রথমত হচ্ছে প্রতিসরণাঙ্ক মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা মিনিমাম বাই 2 সাইন এ বাই 2, এটা হচ্ছে আমাদের প্রথম ফর্মুলা। আচ্ছা, আমাকে কি কি ইনফরমেশন এখানে দেওয়া আছে দেখো। আমাকে দেওয়া আছে ন্যূনতম বিচ্যুতি হচ্ছে কত আয়ের জন্য, সেটা আমাকে দেওয়া আছে 45 ডিগ্রি আপতন কোণের জন্য, এটা হচ্ছে। আরেকটা কি? ন্যূনতম বিচ্যুতির মানটা দেওয়া আছে 30 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা আরেকটা ফর্মুলা বলতে পারি কি, আবার অন্যভাবে বলতে পারি, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এটা হচ্ছে মিউ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এখান থেকে আমরা কি বলতে পারি দেখো, আমরা আপতন কোণটা বসাই দিলাম, আপতন কোণ কত বসিয়েছি? আপতন কোণ হচ্ছে 45 ডিগ্রি বসিয়ে দিলাম, দেখো দেওয়াই আছে 45 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে আমরা সাইন আর সমান এ বাই 2 বসিয়েছি, মিউ। তাহলে এখান থেকে আমরা কিসের মান পাচ্ছি বলো তো? সাইন 45-এর মানটা বসাই দিলে আমরা পাচ্ছি সাইন এ বাই 2 সমান 1/√2 ডিভাইডেড বাই মিউ। সাইন এ বাই 2 এর মানটা আমরা পেয়েছি।
ওকে, এখানে এবার a/2 এর মানটা বসিয়ে দাও। তাহলে কি পাচ্ছ দেখো, সাইন, এরপর হচ্ছে a/2, আচ্ছা a/2 এর মানটা বসিয়ে দাও এখানে। ও ডেল্টা মিনিমামও তো দেওয়া আছে না? হ্যাঁ, ডেল্টা মিনিমামও দেওয়া আছে এখান থেকে, তাহলে তুমি এই কোণটা বের করে নিতে পারবে। ও আচ্ছা, এখানে তো মিউ দেওয়া নাই, তাহলে আমরা দুটাকে সমান লিখতে পারি। দুটাকে যদি সমান লিখি কি পাই দেখি তো, সাইন 45 আর হচ্ছে সাইন a/2, আর এখানেও লিখো, কাটাকাটি চলে যাবে, চমৎকার, সাইন a/2। আমরা এই জিনিসটা সমান লিখেছি, এটাও মিউ এটাও মিউ, তাহলে মিউ সমান মিউ, তাহলে এই পুরো পাশটা সমান এই পুরো পাশটা, তাহলে কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে এখানেও আছে সাইন a/2, এখানেও আছে সাইন a/2, চমৎকার। তাহলে আমাদের অঙ্ক চলে আসছে, দেখো এখন অঙ্কটা শেষ হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে সাইন 45 মান বসিয়ে দিতে পারো, আর ওই পাশে আছে সাইন a প্লাস ডেল্টা মিনিমাম বাই 2। তাহলে ওই পক্ষে সাইনটা বাদ দিয়ে দাও, তাহলে এই পাশে থাকবে 45 ডিগ্রি, আর ওই পাশে থাকবে a প্লাস ডেল্টা মিনিমামের মানটাও বসিয়ে দাও। ডেল্টা মিনিমামের মানটা প্রশ্নে পাচ্ছে কত ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিভাইডেড বাই হচ্ছে 2। ওকে, তাহলে আমাদের এই অঙ্কটা একটু করিয়ে দিলাম যাতে করে তোমাদের প্রবলেম না হয়। 2 এর পাশে আসলে 90 ডিগ্রি, 90 থেকে যদি 30 বাদ দিয়ে দাও 60 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের এ কোণের মানটা, বুঝতে পেরেছো? সো এ কোণের মানটা আমরা বের করেছি, সেই মানটা বসালে আমরা মিউ পাবো। তাহলে দেখো আগে এ কোণটা কীভাবে বের করছি সেটা বুঝতে পেরেছো কিনা দেখো। আগে এ কোণটা বের করে ফেললাম এই সূত্র থেকে। এ কোণটা বের করে ফেলতে পারলে আমরা এবার জাস্ট হচ্ছে এখানে বসালেই হয়ে যাবে। দেখো করে দিচ্ছি, তাহলে মিউ সমান আমরা কি পেয়েছি একটু আগে, সাইন 45 ডিগ্রি, আর নিচে লেখা আছে কি সাইন a/2, a/2 মানে 30 ডিগ্রি। তাহলে মিউ এর মান হচ্ছে সাইন 45 ডিগ্রি সাইন 30 ডিগ্রি, কত আসে দেখো ক্যালকুলেটর দিয়ে 1/√2, আর এখানে হচ্ছে হাফ, হাফ মানে √2 × √2, তাহলে 1/√2 চলে গেলে 1/√2 থাকবে, অর্থাৎ আমাদের মিউ এর মানটা হচ্ছে 1/√2 এসেছে। ওকে, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে একবার দেখো, চেক করে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে, নাকি 1/√2 না, শুধু √2 হবে, কারণ কি 2 উপরে চলে গেছে। ঠিক আছে, 2 উপরে চলে গেছে আর √2 নিচে রয়ে গেছে, তাহলে শুধু √2 হবে। তাহলে আমাদের মিউ এর মানটা এসেছে √2, এটা হচ্ছে প্রতিসমাঙ্ক। তো এখানে একটু তোমাকে চিন্তা ভাবনা করতে হবে যে আমাকে এইটা একবার ইউজ করতে হবে, এইটা একবার ইউজ করতে হবে, দুটাকে সমান করে এ বের করতে হবে। আমরা এটা বের করেছি, এটা বের করার পরে তারপর মিউটা বের করেছি। তো এই অঙ্কটা একটু জটিল আছে, সেজন্য আমি এটা করে দিয়েছি। সবাই একবার তুলে নাও অথবা ছবি তুলে নাও। এটা কোন বোর্ডে এসেছে দেখো, এটা সিলেট বোর্ডে 15 সালে এসেছে। তোমরা একটু বোর্ডটা লিখে ফেলো, সিলেট বোর্ড 15 সাল। ওকে, ঠিক আছে। উদ্দীপকে চিত্রে প্রদর্শিত 3টা আপতন কোণের জন্য স্ব নির্গত কোণের মান সমান হবে কিনা। তার মানে আমাকে 3টা আপতন কোণ দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি একটা 40 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, আর একটা হচ্ছে 50 ডিগ্রি। এটার জন্য নির্গত কোণ I2 এর মানটা বের করতে বলেছে, নির্গত কোণের মানটা বের করতে বলেছে। সো এখানে কিন্তু প্রত্যেকটা কোণের জন্য আবার বিচ্যুতি কোণটা দেওয়া আছে, তুমি দেখতেই পাচ্ছ। এই যে দেখো বিচ্যুতি কোণগুলো দেওয়া আছে, 40 ডিগ্রির জন্য বিচ্যুতি কোণ 40 ডিগ্রি, 45-এর জন্য বিচ্যুতি কোণ 30 ডিগ্রি, 50-এর জন্য আবার বিচ্যুতি কোণ 40 ডিগ্রি। তাহলে অঙ্কটা কিভাবে করব, I1 দেওয়া আছে, I2 বের করতে বলেছে, এই ফর্মুলা দিয়ে করব। বিচ্যুতি কোণ, এটা কিন্তু ন্যূনতম বিচ্যুতি না, নর্মাল বিচ্যুতি কোণ সমান I1 প্লাস I2 মাইনাস A। আমরা আগের প্রশ্নটাতে A বের করেছি 60 ডিগ্রি, এটা আমাদের কাজে লাগবে এখানে। তাহলে I1 I2 মাইনাস A সমান হচ্ছে বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ দেওয়া আছে, I1 দেওয়া আছে, A জানি। একটা করে দিচ্ছি, মনে করো প্রথমটা করে দিচ্ছি। প্রথমটাতে দেখো বিচ্যুতি কোণ 40 ডিগ্রি, প্রথম আপতন কোণ 40 ডিগ্রি, দ্বিতীয় আপতন কোণটা তুমি বের করবে, আর A হচ্ছে 60 ডিগ্রি। তাহলে দেখো 40 চলে গেলে I2 সমান 60 এসেছে, প্রথমটাতে I2 60 এসেছে। একইভাবে এবার তুমি দ্বিতীয়টাতে আপতন কোণ বসাবে 45, বিচ্যুতি কোণ 30, এবং তুমি আবার I2 বের করবে। একইভাবে আবার আপতন কোণ বসাবে 50 ডিগ্রি, বিচ্যুতি কোণ 40, আবার I2 আরেকটা বের করবে। তাহলে 3টার ক্ষেত্রে 3টা I2 পাওয়া যাবে। 3টা I2 সমান কিনা দেখবে, যদি সমান হয় তো সমান, সমান না হলে সমান না। তাহলে এই পুরো প্রশ্নটা আমার কাছে কেন জানি মনে হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষায় কলেজে দিতে পারে, খুবই চমৎকার প্রশ্ন, স্পেশালি 3 নম্বর প্রশ্নটা, সেটা একটু ভালো করে দেখে নাও। এই ওকে, বোঝা গেল? ঠিক আছে,
এবং চাইলে তোমরা কিন্তু একটা শর্টকাট ফর্মুলা মনে রাখতে পারো। শর্টকাট ফর্মুলাটা হচ্ছে এইখান থেকে একটা শর্টকাট ফর্মুলা মনে রাখতে পারো, এই শর্টকাটটাও তোমরা ইউজ করতে পারো। তোমাদেরকে একটা শর্টকাট ফর্মুলা বলে দিচ্ছি। আই, দেখো এই যে দেখো, এটা হচ্ছে আমাদের আই আপতন কোণ, ন্যূনতম বিচ্যুতির জন্য আপতন কোণ, এ প্লাস বিচ্যুতি কোণ বাই 2। তোমাদেরকে একটা শর্টকাট ফর্মুলা বলে দিই। ন্যূনতম বিচ্যুতির যদি আপতন কোণটা দেওয়া থাকে, এটাকে বললাম আই মিনিমাম, মানে যেই কোণের জন্য, যেই আপতন কোণের জন্য বিচ্যুতি কোণটা মিনিমাম হচ্ছে, সমান এ প্লাস মিনিমাম বিচ্যুতি কোণ বাই 2। এটা হচ্ছে শর্টকাট হিসেবে ইউজ করতে পারো। ঠিক আছে, তাহলে আমাদের এই অঙ্কটা শর্টকাট দিয়ে করে ফেলা যাবে, শর্টকাট হিসেবে এটা ইউজ করতে পারো। আর যখন মিউ বের করতে বলবে, তাহলে হচ্ছে কি মিউ এর ক্ষেত্রে কি, ওই যে দেখছো একটু আগে সাইন এই পুরা জিনিসটা এ প্লাস, আচ্ছা এটা লিখলাম না, সমস্যা নাই। তুমি যদি আই বের করে ফেলতে পারো, তারপর হচ্ছে মিউ এটা দিয়ে বের করে ফেলতে পারবে, সাইন আই বাই সাইন এ, ওকে, এ বাই 2 দিয়ে। তাহলে এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে একটা শর্ট ট্রিক্স। কিসের জন্য শর্ট ট্রিক্স? এটা তোমাকে যদি এই ধরনের গ্রাফ দেওয়া থাকে তখনের জন্য ইউজ করতে পারবা শর্ট ট্রিক্স। এইটা হচ্ছে আই মিনিমাম, যার জন্য বিচ্যুতি কোণটা সর্বনিম্ন। এটা হচ্ছে ডেল্টা মিনিমাম, যার জন্য বিচ্যুতি কোণটা সর্বনিম্ন, যার জন্য বিচ্যুতি কোণ, এটাই হচ্ছে ন্যূনতম বিচ্যুতি কোণ। তাহলে ডেল্টা মিনিমাম, আই মিনিমাম, এ আর হচ্ছে 2। এটা হচ্ছে শর্ট ট্রিক্স। কথা কি বুঝতে পারছো? ওকে, ঠিক আছে। তাহলে এটা দিয়ে আমরা এ আই সব কিছুই বের করতে পারবো। আমরা তাহলে আর প্রিজম নিয়ে না আগাই, আমরা এবার চলো তাহলে একটু দূরবীক্ষণ যন্ত্র আর অনুবীক্ষণ যন্ত্রে দেখি। এটা খুবই ছোট, আমি ফর্মুলা লিখে দিলেই হয়ে যাবে, খুব একটা কঠিন টপিক না। তাহলে আসো, প্রথমত হচ্ছে অনুবীক্ষণ যন্ত্র। সবাই দেখো, আছো তো তোমরা? না, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কারো কোনো প্রশ্ন আছে? ওকে, দেখো আমি ফর্মুলাগুলো লিখে দিচ্ছি, ফর্মুলা বসালে অঙ্ক হয়ে যায়। আসো, অনুবীক্ষণ যন্ত্র। অনুবীক্ষণ যন্ত্র থেকে আমাদের স্পেশালি লাগবে হচ্ছে সরলটা। জটিলের সূত্রগুলো আমাদের লাগে না, সরলটাই আমাদের লাগে। সরল অনুবীক্ষণ যন্ত্রটা আমাদের লাগবে। আরেকটা হচ্ছে জটিল আছে, সো লিখে ফেলো অনুবীক্ষণ যন্ত্র সরল জটিল। তোমাদেরকে একটা ছক আকারে লিখে দিই, তাহলে বেটার হবে। চলো একটা ছক করে ফেলি, সবগুলা সূত্র একসাথে চলে আসবে। একটা ছকের মধ্যে সবগুলা সূত্র চলে আসবে। ওকে, চলো একটা ছক করে দিই, একটা ছকের মধ্যে সব কিছু চলে আসবে। তাহলে আমাদের যেহেতু টাইম কম, সামারি আকারে হয়ে যাবে। সব একটা ছক লিখো, যেখানে অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্রের সবগুলা সূত্র চলে আসবে। এরপর তুমি জাস্ট মান বসাবে, মান সব দেওয়া থাকবে, মান বসিয়ে অঙ্ক করবে, সবগুলো ফর্মুলা এখানে চলে আসবে। চলো আমরা একটু দেখি। আমরা প্রথমে এখানে লিখেছি অনুবীক্ষণ, তারপর এখানে লিখেছি দূরবীক্ষণ। অনুবীক্ষণ, দূরবীক্ষণ। এরপর এখানে লিখেছি সরল, আর এখানে লিখেছি জটিল বা যৌগিক। আর এখানে আমরা লিখেছি দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে, এখানে আমরা লিখেছি অসীম ফোকাসিং। অসীম বা এটাকে বলা হয় স্বাভাবিক ফোকাসিং। অসীম বা স্বাভাবিক ফোকাস শব্দটা প্রশ্নে উল্লেখ থাকবে। ওকে, আর আরেকটা হচ্ছে স্পষ্ট দর্শনের ফোকাস। ওকে, ঠিক আছে, একটু করে উপরে তুলে দিই, জায়গা যেতে হচ্ছে না। ওকে, স্পষ্ট দর্শনের ফোকাস। এবার আমরা ছক করে ফেলি। তাহলে অনুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এগুলো পাচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে এটা পাচ্ছি। এই সবগুলা সূত্র এখন একসাথে চলে আসবে। উপর একটা হ্যাডলাইনের জন্য ঘর দিতে হবে, উপর একটা হ্যাডলাইনের ঘর দিতে হবে। ওকে, দুইটা জিনিস আমাদের লাগবে। একটা হচ্ছে বিবর্ধনের সূত্র, বিবর্ধন, যেটাকে আমরা এম বলে থাকি, এটা আমাদের লাগবে। আরেকটা হচ্ছে, একটা হচ্ছে বিবর্ধনের সূত্রটা আমাদের লাগবে, আরেকটা হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। এটা এই দুটোই পরীক্ষা আসে, যন্ত্রের দৈর্ঘ্য, এটা আমাদের লাগবে। আর বাকিগুলো আমাদের লাগবে না। অনুবীক্ষণ যন্ত্রের গঠন, দূরবীক্ষণ যন্ত্রের গঠন, এগুলো কিছুই আমাদের লাগবে না। যদি পরীক্ষা আসে এই ফর্মুলাগুলো দিয়ে হয়ে যাবে। প্রথমে আসো, সরল যে অনুবীক্ষণ যন্ত্রটা আছে সেটার ক্ষেত্রে বিবর্ধনের যে সূত্র, সেটা হচ্ছে সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের যে ফর্মুলাটা আছে সেটা ভালো করে খেয়াল করো। বিবর্ধনের ফর্মুলা একদম সহজ, 1 প্লাস ডি বাই এফ। এই যে এটা হচ্ছে আমাদের সরল অনুবীক্ষণ যন্ত্রের বিবর্ধনের ফর্মুলা।
ওয়ান প্লাস ডি বাই এফ। আর এখানে আমরা যদি চোখের লেন্স থেকে চোখের দূরত্ব নিই ডি মাইনাস এ বাই এফ, এটা একেবারে লিখে ফেলো। পরিচয়গুলো আমি দিয়ে দিচ্ছি, এখানে যন্ত্রের দৈর্ঘ্যে কিছু নাই। আচ্ছা, পরিচয়গুলো আমি এখানে দিয়ে দিচ্ছি, এই পাশে পরিচয়ের জন্য আমি জায়গা রেখেছি। ডি মানে কি? ডি মানে হচ্ছে স্পষ্ট দর্শন। স্পষ্ট দর্শন শব্দের অর্থ হচ্ছে তুমি কত দূরত্বে কোনো বস্তুকে রাখলে সবচেয়ে স্পষ্ট দেখতে পাও। তো স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, মানে এই দূরত্বের কম রাখলে তুমি আর দেখতে পাবে না, এটা হচ্ছে মিনিমাম। যেমন ফর এক্সাম্পল, আমি আমার মোবাইলটাকে এই জায়গায় রাখলে আমি কিছুই দেখছি না, আরেকটু দূরে নিলে আমি মোটামুটি দেখছি। এই জায়গায় আমি সবচেয়ে স্পষ্ট দেখছি, সবচেয়ে ক্লিন দেখছি। তাহলে সবচেয়ে ক্লিন দেখা যায় যে ডিস্টেন্সে, সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব। তাহলে আমি যেই দূরত্বে রাখলে সবচেয়ে স্পষ্ট দেখতে পাই সেটা হচ্ছে ডি। এ হচ্ছে কি? এ হচ্ছে অনেক সময় আমরা অণুবীক্ষণ যন্ত্রে, তোমরা অলরেডি বায়োলজি প্র্যাকটিক্যালে দেখেছো, মাইক্রোস্কোপের মধ্যে আমরা কিন্তু একটা লেন্সে চোখ রাখি, তাহলে অথবা অনেক সময় একটু দূর থেকে দেখি আমরা। তো চোখ এবং লেন্সের, মনে করো আমি এভাবে চোখ রাখলাম, তো লেন্সটা আসছে একটা নলের মাঝখানে করে বা নলের শেষের দিকে। আমি তোমাকে এই জিনিসটা বুঝাই একটা 5 দিয়ে। এই যে ধরো আমার কাছে একটা এয়ার ফ্রেশনার আছে, এটা দিয়ে বুঝাই। ধরো আমি এই জায়গায় অণুবীক্ষণ যন্ত্রে চোখ রেখেছি, আর লেন্স আছে ওই মাথায়, শেষের মাথায়। তাহলে চোখ থেকে লেন্স যেখানে আছে, আমার হাত যেখানে দিয়েছি সেটা লেন্স, আর আমি চোখ রেখেছি যেখানে সেটা চোখ। তাহলে চোখ থেকে লেন্সের একটা দূরত্ব আছে, কিন্তু চোখ রেখেছি এখানে, লেন্স আছে এখানে, চোখ থেকে লেন্সের যে দূরত্ব সেটা হচ্ছে এ। তাহলে এ হচ্ছে চোখ ও লেন্সের দূরত্ব, চোখ ও লেন্সের দূরত্ব, এটা হচ্ছে এ। চোখ এবং লেন্সের দূরত্ব হচ্ছে এ। আর এফ কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব, এখানে এফ হচ্ছে ফোকাস দূরত্ব। ওকে, ঠিক আছে। আর জটিল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের সূত্রটা হচ্ছে, জটিল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে বিবর্ধনের সূত্রটা হচ্ছে মাইনাস ইউ বাই ভি, আর বাকিটা সেম, ওয়ান প্লাস ডি বাই এফ। সো এই, এবং এই এফটা হচ্ছে এফই, এই এফটা হচ্ছে কি? এফই। ভাইয়া এফইটা কি? ওকে, ঠিক আছে, মনে রাখতে হবে আমাদের জটিল অণুবীক্ষণ যন্ত্রে এবং দূরবীক্ষণ যন্ত্রে, সবাই আমার সাথে বলো, জটিল অণুবীক্ষণ যন্ত্রে এবং দূরবীক্ষণ যন্ত্রে দুটো লেন্স ব্যবহার করা হয়। দুটো লেন্সের একটাকে বলা হয়, একটা লেন্স হচ্ছে বস্তুর কাছে থাকে আর একটা চোখের কাছে থাকে। সো আমরা এখানে দুটো লেন্স ব্যবহার করে থাকি, দুইটা লেন্স আমরা ব্যবহার করে থাকি জটিল অণুবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এবং দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে। একটা চোখের নিকটে থাকে একটা লেন্স, এটাকে আমরা বলি অভিনেত্র। চোখের নিকটে, চোখ মানি নেত্র, আর চোখের নিকটে এটাকে বলে অভিনেত্র। আরেকটা লেন্স থাকে যেটা লক্ষ্যবস্তুর নিকটে। সো লক্ষ্যবস্তুর কারণে এটাকে আমরা বলি, লক্ষ্যবস্তুর নিকটে থাকায় এটাকে আমরা বলি অভিলক্ষ্য। অভিলক্ষ্য শব্দের অর্থ লক্ষ্যবস্তুর কাছে যে লেন্স আছে সেটা। অভিনেত্র মানে চোখের নিকটে যে লেন্স আছে। এই অভিনেত্রকে ইংলিশে বলা হয় আইপিস, আর অভিনেত্রকে বলা হয় আইপিস, আর অভিলক্ষ্যকে বলা হয় অবজেক্ট। কারণ লক্ষ্যবস্তু মানে অবজেক্ট, লক্ষ্যবস্তু মানে অবজেক্ট, চোখ মানে হচ্ছে আই। তো এটার যে অভিনেত্র যে লেন্সটা আছে, ওই লেন্সের ফোকাস দূরত্বকে, যে লেন্সটা চোখের নিকট আছে ওই লেন্সের ফোকাস দূরত্বকে বলা হয় এফই, আর যেটা বস্তুর নিকট আছে ওটার ফোকাস দূরত্বকে বলা হয় এফও। ও মানে অবজেক্ট, তার মানে অবজেক্ট বা বস্তুর কাছে যেটা থাকে। ফর এক্সাম্পল, আমি যখন মাইক্রোস্কোপে তাকাচ্ছি তখন আমার কিন্তু বস্তু আছে এই জায়গায় নিচের দিকে, যেখানে আমার হাত নড়ছে। সো এখানে আমার বস্তু আছে, ওইটা বস্তুর কাছে একটা লেন্স থাকে, এটা হচ্ছে বস্তুর কাছে যে লেন্সটা থাকে এটা হচ্ছে অভিলক্ষ্য লেন্স বা অবজেক্ট। এবং ওই লেন্সের ফোকাসকে বলি আমরা এফ নট, ফোকাস দূরত্বকে। আর যেই লেন্সটা আমার চোখের কাছে থাকে, যে লেন্স আমার চোখের কাছে থাকে, যে লেন্স আমার চোখের কাছে থাকে সেটা অভিনেত্র, এবং ওই লেন্সের ফোকাস দূরত্বকে বলি এফই। তাহলে দুইটা লেন্স আছে, দুইটা লেন্স আমরা ব্যবহার করি, দুইটাই উত্তল লেন্স, দুইটা উত্তল লেন্স আমরা ব্যবহার করি। যেটা চোখের কাছে থাকে সেটা চোখের কারণে আই বলবো এফই, আর যেটা বস্তুর কাছে থাকে বস্তুর কারণে সেটাকে এফ নট বলবো, এফ ও বলবো। ওকে, ঠিক আছে। এবার আসো যেটা বলছিলাম আলোচনা, ঠিক আছে। তাহলে এফই, এখানে কিন্তু এফই। ওকে, এবার আসো এখানেও যন্ত্রের দৈর্ঘ্যটা লাগবে না আমাদের। এবার আসো দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে খেয়াল করো, এটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে দূরবীক্ষণ যন্ত্র থেকে, পরীক্ষায় প্রশ্ন বেশি আসে। আমি কিন্তু মার্ক করে দিচ্ছি, তোমরা দূরবীক্ষণ যন্ত্র ভালো মতো দেখে যাবে, 3 স্টার দিয়েছি। দূরবীক্ষণ যন্ত্র থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, মনে রাখার টেকনিকও বলে দিচ্ছি, ভালো করে খেয়াল করো।
অসীম হলে তাহলে দূরবীক্ষণ যন্ত্রের বিবর্ধন হবে একদম সহজ ভাই, ফুফি। বলো আমার সাথে সাথে বলো, ফুফি এসেছে, ফুফি। সবাই বলো কি ফি, ফুফি, ফুফি। তার মানে হচ্ছে ওই অভিলক্ষের ফোকাস দূরত্ব, অভিনেত্রের ফোকাস দূরত্ব, অভিলক্ষের ফোকাস দূরত্ব, অভিনেত্রের ফোকাস দূরত্ব। আর যন্ত্রের দৈর্ঘ্য এল। দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য লাগবে, অনবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য লাগবে না। যন্ত্রের দৈর্ঘ্য হচ্ছে ফু যোগ ফি, একটা ভাগ একটা যোগ, একটা ফু ফি আর একটা ফু যোগ ফি, এটা যোগ আর এটা ভাগ। ওকে, ঠিক আছে। আর স্পষ্ট দর্শনের ক্ষেত্রে অর্থাৎ দুটার মধ্যে পার্থক্য কি, আমরা যদি দূরবীক্ষণ যন্ত্রে অনেক দূরের জিনিসকে কাছে দেখা যায়, তো এখন আমরা যদি অনেক দূরের জিনিসকে একেবারে আমার স্পষ্ট দর্শনে নিয়ে এসে দেখতে চাই, একেবারে যেখানে আমি ক্লিন দেখব ওই জায়গায় এনে দেখতে চাই, সেটা হচ্ছে স্পষ্ট দর্শনের ফোকাস। অর্থাৎ আমি ফোকাসটা করব কোথায়, আমি ফোকাসটা করব যে দূরত্ব আমি সবচেয়ে ভালো দেখতে পাই। আর আমি যদি ফোকাসটা একটু দূরে করি, অনেক দূরের বস্তুকে আমি আরেকটু কাছে নিয়ে আসবো, তাই বলে আমার স্পষ্ট দর্শনে আনবো না, যেখানে আমি সবচেয়ে ভালো দেখতে পাই সেখানে আনবো না, আমি আনবো ঠিক আছে অনেক দূরের বস্তুকে আমি কাছে আনবো ঠিক আছে, খুব একটা কাছে আনবো না, তাহলে সেটাকে আমরা বলছি স্বাভাবিক ফোকাস। মনে করো আমি এখান থেকে ওই সামনের বস্তুটাকে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু আমার স্পষ্ট দর্শনে নাই, সামনের একটা বস্তুকে আমি দেখতে পাচ্ছি, সেটা কিন্তু স্বাভাবিক ফোকাস বা অসীম ফোকাস। তাহলে এটাকে হচ্ছে অসীম বা স্বাভাবিক ফোকাস। আর স্পষ্ট দর্শনের ফোকাস মানে একেবারে স্পষ্ট দূরত্বে নিয়ে আসবো। তো এই ক্ষেত্রে আমাদের বিবর্ধনের ফর্মুলাটা হবে, এফ ও বাই এফ ই তার সাথে 1 + দেখো অনবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে ছিল কিন্তু 1 + ডি বাই এফ, এখানে সবাই ভুলটা করে। আর দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে এফ ই বাই ডি, দূরবীক্ষণ যন্ত্রের ক্ষেত্রে হবে এফ ই বাই ডি। আর যন্ত্রের দৈর্ঘ্যের ক্ষেত্রে খেয়াল করো এফ ও প্লাস এফ ই ইন্টু ডি ডিভাইডেড বাই এফ ই প্লাস ডি। মনে রাখবো কিভাবে, ওইটা ছিল ফু ফি, আর এটা হচ্ছে ফু যোগ ফ্যাট। বলো এফ ই ডি কি হলো, ফ্যাট হলো, এই উপরও ফ্যাট নিচেও ফ্যাট, উপরে গুণ নিচে যোগ, তাহলে ফু ফ্যাট, তাহলে ফু ফি ফু ফ্যাট, ফু ফ্যাট। আর এখানে ফুফি, ঠিক আছে, ফুফির সাথে একটা এক্সট্রা জিনিস চলে আসবে, স্পষ্ট দর্শনের কারণে এই জিনিসটা চলে আসবে, এটা অনবীক্ষণ যন্ত্রের উল্টা। আচ্ছা, তাহলে আমাদের মোটামুটি এই একটা ছকের মধ্যে তোমার পুরো অনবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্রের সবগুলো ইম্পর্টেন্ট ফর্মুলা চলে আসছে। সবাই একটা ছবি তুলে নাও, সম্ভব হলে লিখে নাও, এটা দিয়ে তোমাদের বিশেষ করে দূরবীক্ষণ যন্ত্র থেকে তোমাদের ম্যাথ আসবে। কেমন ম্যাথ আসবে, ছবি তুলে নাও সবাই, কেমন ম্যাথ আসবে। চলো আমরা এমসিকিউ দেখাই, আমাদের যেহেতু টাইম কম আছে শেষ করে দিব। দেখো একটা এমসিকিউ দেখাই, একটা নব দূরবীক্ষণ যন্ত্রের অভিলক্ষ এবং অভিনেত্রের ফোকাস দূরত্ব, অভিলক্ষের ফোকাস মানে এফ ও, অভিনেত্রের ফোকাস মানে এফ ই, একটা 50 আর একটা 5। স্বাভাবিক দর্শনের ফোকাসিং মানে হচ্ছে তো বুঝতেই পারছো ওই উপরেরটা দ্বারা বিবর্ধন বের করতে বলছে, তাহলে বিবর্ধন মানে হচ্ছে ফুফি, তার মানে 50/5, তার মানে 10, তাহলে আমাদের অ্যান্সার হবে 10। এই যে সিম্পল একটা এমসিকিউ, দেখো পরীক্ষা এই ধরনের এমসিকিউ আসবে, তখন আফসোস করতে হবে, আহা কেন সায়েম স্যার করিয়েছে কেন করি নাই, সায়েম ভাই করানোর পরও কেন করি নাই, আফসোস করতে হবে। সবাই একবার ভালো মতো দেখো, এটা একটা এমসিকিউ পরীক্ষা একদম সহজ, মাত্র ফুফি দিয়ে করে ফেললাম। আবার দেখো অসীম ফোকাসিং বলে খুশি হয়ে যাবা, কারণ ইজি আছে। অভিলক্ষ সেম এফ ও, আর অভিনেত্র এফ ই, কি বলেছে, বিবর্ধন বের করতে বলেছে, তাহলে আমাদের বিবর্ধন ক্ষমতা বের করতে বলেছে, বিবর্ধন ক্ষমতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের কি ফুফি, ওকে, ফুফি দিয়ে যেটা আসবে সেটা অ্যান্সার। তো এখানে এই প্রশ্নটাতে সম্ভবত অ্যান্সার মনে হয় নাই, এটা 8/7 হবে। এই প্রশ্নটা আসলে বোর্ড পরীক্ষায় আসার সময় ভুল এসেছিল, এটার অ্যান্সার 8/7 হবে, ঠিক আছে। ওকে, এটা একটা প্রশ্ন, এটা একটু ভুল এসেছিল, তোমরা দেখলে দেখবো এখানেও সেম কথা লেখা আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি, বিবর্ধন ক্ষমতা মানে বিবর্ধন 8/7। আচ্ছা, পরের প্রশ্নটাতে দেখো, টেলিস্কোপের অভিলক্ষ অভিনেত্র আবার সেম পারবা, আবার কিন্তু ফোকাস দূরত্ব দিয়ে বিবর্ধন বের করতে বলেছে, সবগুলাই কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন। ওকে, তারপর দেখো বিবর্ধন ক্ষমতা দেওয়া আছে 7, তারপর বলেছে অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এল। এই দেখো অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্যবর্তী দূরত্বকে হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য। একটু বুঝাই দিই তোমাকে, যেখানে আমি চোখটা রাখবো দূরবীক্ষণ যন্ত্রে, আর যেখানে আমি বস্তুটা দেখবো, চোখ রাখবো হচ্ছে অভিনেত্রে, বস্তু দেখবো হচ্ছে অভিলক্ষে, তাহলে এইটাই হচ্ছে আমার যন্ত্রের দৈর্ঘ্য এল।
তাহলে এভাবে বলা যায় অভিনেত্র এবং অভিলক্ষ, অভিনেত্র আইপিস এবং অভিলক্ষ অবজেক্টের মিড ডিস্টেন্সটাই হচ্ছে যন্ত্রের দৈর্ঘ্য এল। তাহলে আমাকে অভিলক্ষ এবং অভিনেত্রের মধ্য দিয়ে যত 40 সেন্টিমিটার দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে এল দেওয়া আছে, আমাকে এল দিয়ে ফোকাস বের করতে বলেছে। একটু আগে দেখেছি এল সমান হচ্ছে ফু ফি, এটা হচ্ছে 40। আবার আমরা জানি বিবর্ধন দেওয়া আছে 7, বিবর্ধন মানে হচ্ছে ফু ফি, বিবর্ধন মানে ফু ফি, এটা হচ্ছে 7, এটা 40 আর এটা 7। সো দুটি ইকুয়েশন পাচ্ছি, কিন্তু এখান থেকে আমরা কি করব দেখো, এখান থেকে আমরা ফু বের করব। ফু কত? 7 ফি। এই 7 ফিটা এখানে বসাই দিব, 7 ফিট এখানে বসাই দিলাম। 7 ফি এখানে বসাই দিলে কি হয়ে যাবে? 7 এফই, এফই সমান হচ্ছে 8 এফই সমান 40। তাহলে এফই সমান কত? এফই সমান হচ্ছে 5। আমাকে অভিনেত্রের ফোকাস বের করতে বলছে, অভিনেত্রের ফোকাস হচ্ছে 5 সেন্টিমিটার। এটাও কিন্তু পরীক্ষা আসছে, দেখে নাও ভাই, এখানে যে কোনো একটা তোমার টেস্ট পরীক্ষায় চলে আসবে, অবহেলা করিও না, অবহেলা করিও না, দেখে নাও তোমার টেস্ট পরীক্ষায় যে কোনো একটা চলে আসবে, দেখে নাও সবাই ভালো করে। তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস, আজকে এটুকুই থাকলো। কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাবে। ওকে, সবার জন্য শুভকামনা রইল। এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে যারা ক্লাস করেছো, বুয়েট এবং মেডিকেল তো তাদের জন্যই। বুয়েট আর মেডিকেলের সিট কেন এত কম? কারণ সবাই তো ধৈর্য নিয়ে ক্লাস করতে পারে নাই। যারাই ধৈর্য নিয়ে ক্লাস করতে পারছে, বুয়েট বলে বাবা কাছে আয়, মেডিকেল বলে ও তো ঘুমাইছে, তুই জায়গায় আসিস, তুই আয়। বুয়েট মেডিকেলের স্বপ্ন যদি থাকে বুকে, তাহলে অবশ্যই এভাবেই কষ্ট করে যেতে হবে, ডেডিকেশন দেখিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আর কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা আজকে এটুকুই শেষ করব। তোমরা সবাই একটু জানাও কেমন লেগেছে ক্লাসটা, এই বলে আল্লাহ হাফেজ।